স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মেডিপয়েন্ট জিকে স্টার ক্লাস 1-এ। তোমরা সবাই আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন হয়ে যাও। আমরা আমাদের আজকের ক্লাসটি আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের যে পেইড গ্রুপগুলো আছে এবং তোমরা যারা আমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছো তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং কাইন্ডলি তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে আমাদের গ্রুপে যুক্ত হয়েছে এবং যারা এখনো আমাদের যুক্ত হতে পারে নাই তোমাদের ফ্রেন্ডদেরকে কাইন্ডলি সবাই একটু মেনশন করে দিবা। আমরা হচ্ছে 2 মিনিট সময় নেব, তোমরা জাস্ট একটু সবাইকে ক্লাসটা মেনশন করে দাও এবং তোমরা তোমাদের টাইম লাইনে আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারো যাতে তোমার ফ্রেন্ডরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আজকে আমরা বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব স্থলগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করব। এই টপিকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগে এগুলো নিয়ে পড়ছো। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন স্থানগুলো আছে, প্রাচীনকালের যে প্রত্নতত্ত্ব স্থানগুলো আছে, এগুলা আহ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বাস করো, তোমাদের আশেপাশে বাসার আশেপাশে এই জায়গাগুলো আছে। আমি আজকে শুনবো তোমাদের কার বাসা কোথায় এবং তোমাদের আশেপাশে এরকম কোন জায়গাগুলো আছে তোমরা সবাই আমাকে জানাবা, হ্যাঁ? আর হচ্ছে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আহ ক্লাসের স্লাইডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু তোমরা জানাবা, হ্যাঁ? আমাকে একটু তোমরা সবাই একটু জানাও যে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর যারা জয়েন করছো তারা সবাই ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। আমরা আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ শুরু করে দিব। আমরা আজকের ক্লাসে তোমরা জাস্ট সবাই যে যে অবস্থায় আছো উঠে পড়ো, উঠে টেবিলে গিয়ে বসো, যদি সম্ভব হয় সবাই টেবিলে গিয়ে বসো, ফোনটা সামনে সুন্দর মতো রাখো, একটা খাতা নাও, একটা কলম নাও, বুঝতে পারছো? একটা খাতা এবং কলম নাও, জাস্ট আমি যা বলবো সুন্দর মতো একটু শুনবা। আর হচ্ছে আমি এমপি3 বই থেকে একদম ডিটেলস সব পড়াবো, এমপি3 বই থেকে যা আছে, দেন হচ্ছে আমরা এমপি3 বইতে যে এমসিকিউ গুলা আছে সেগুলা সলভ করবো। আমি যখন পড়াবো পড়াটা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমরা নিজেরাই এমসিকিউ গুলা দেখবা, সবগুলা ইনশাল্লাহ পারবা। ম্যাক্সিমাম 90% এমসিকিউ জাস্ট কথাগুলো শুনবা, এই বইতে যা আছে এগুলা তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, আমি দেখতেছি, দেখতে দেখতে একটা রিল চলে আসছে। আচ্ছা, আমাদের আচ্ছা, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অনেকেই জয়েন করে ফেলছে ইতোমধ্যেই। উম শুভ আর রিজয় তোমরা আছো, তোমরা আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দাও। আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, মেইন ফেসবুক গ্রুপ, সেখানে শেয়ার করে দাও এবং কোনো প্রবলেম হলে তোমরা এগুলা দেখবা কমেন্ট সেকশন ইনশাল্লাহ। আচ্ছা, আমিও তো আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ শেয়ার করে দিচ্ছি। ওকে, ডান। ঠিক আছে, তোমরাও একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের ফ্রেন্ডরা এর মাধ্যমে যুক্ত হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে, তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা জানাও যে তোমরা কে কোন জেলাতে আছো, মানে কে কোন জেলা থেকে ক্লাসটা করছো। এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে তোমরা যখন এই ক্লাসটা করবা, এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রাচীন কালের বিভিন্ন স্থান আছে যেগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন তোমার এলাকায় কোন জায়গাটা আছে আমরা সেটা জানবো যে আজকে পড়ার ভিতরে তোমার এলাকাটা আছে কিনা। তিথি জয়েন করে ফেলছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আমরা শুরু করে দেবো। অলরেডি অনেকে জয়েন করে ফেলছো, ওকে, মাশাআল্লাহ। আমাদের গ্রুপে যারা আছো সবাই জয়েন করে ফেলো, ঠিক আছে? যারা আমাদের পেইড গ্রুপে অর্থাৎ আমাদের ফ্রি ব্যাচের যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছে সবাই জয়েন করে ফেলো ক্লাসটা, এবং অবশ্যই একটা খাতা নিয়ে বসবা, অবশ্যই একটা খাতা নিয়ে বসবা, যে আমি কথাগুলো বলবো সেগুলো শুনবা, কিছু নোট করা হলে নোট করে নিবা এবং এটা আমি তোমাদেরকে স্লাইড পিডিএফ আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে তুমি আবার রিভিশন দিতে পারবে এবং আজকে যা পড়াবো এগুলোর উপরে কথাগুলো শুনবে এবং তোমাদের ইনশাল্লাহ নেক্সট দিন একটা স্পেশাল ভাইবা হবে এর উপরে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকে। আমরা আমরা হচ্ছে একটা টপিক শেষ করার পরে এখান থেকে আমরা কোশ্চেন সলভ করব এবং তোমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিবা, ঠিক আছে? আর শুভ আর রিজয় যে আছো তোমরা আমাদের গ্রুপে একটু আমাদের লাইভটা শেয়ার করে দিও। ওকে, এখন আসো আমরা প্রথম যে টপিকটা পড়বো ওয়ারি বটেশ্বর। হ্যাঁ, এই ওয়ারি বটেশ্বর নিয়ে আমরা পড়বো। ওয়ারি এবং বটেশ্বর এটা হচ্ছে দুইটা গ্রাম নিয়ে নামকরণ হয়েছে, ঠিক আছে? দুইটা গ্রাম ছিল, একটা ওয়ারি এবং বটেশ্বর। এটা হচ্ছে নরসিংদী জেলায় ছিল। তো এর কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আছে, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের কি কি লাগবে মার্ক করে রাখছি, ওই জিনিসগুলো আমরা শুরুতেই আমরা পড়ে নিব। দেখো,
এটা MP3 বই থেকে, ঠিক আছে? তোমাদের জন্য MP3 বইটা পড়লেই মোর দেন এনাফ, এবং এখান থেকে সবই লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো পড়ে দেন MCQ সবগুলাই লাগবে, ঠিক আছে? তাহলে ওয়ারী বটেশ্বর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নস্থল। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে কোথায় কোন প্রত্নস্থল আছে, ঠিক আছে? কোথায় কোন প্রত্নস্থল গুলা আছে ওইগুলো আমরা সবগুলাই যে আজকে যেগুলা পড়বো এগুলা বিভিন্ন জায়গায় আছে, প্রত্যেকটা কিছু কিছু জেলা আছে যে জেলাগুলো থেকে নাম থেকেও পরীক্ষা প্রশ্ন আছে। তাহলে দেখো এই ওয়ারী বটেশ্বরটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে নরসিংদী জেলায়, এটাকে প্রথমত মনে রাখতে হবে। এবং বেলাব উপজেলায়, নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত ওয়ারী এবং বটেশ্বর দুইটা গ্রাম নিয়ে ছাপাঙ্কিত মুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে পরিচিত। এখান থেকে জাস্ট জানবে এটা কোথায় অবস্থিত, নরসিংদী জেলায়, এবং এটা দুইটা গ্রাম ছিল, দ্যাটস ইট। ওকে, এখন দেখো গ্রাম দুটির পাশ দিয়ে প্রাচীনকাল থেকে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। আমাদের ময়মনসিংহ এর পাশ দিয়েও বয়ে গেছে কি পুরাতন ব্রহ্মপুত্র নদ। অর্থাৎ নরসিংদীর পাশে তাহলে কোন নদী আছে, ব্রহ্মপুত্র নদ আছে। তোমরা চিত্রতে দেখলে যখন নদ নদী পড়বে বুঝতে পারবে। এবং এর তিনটা শাখা নদী আছে, আড়িয়াল খাঁ, গঙ্গাজলি এবং কয়রা নদী। এই তিনটা ইনফ্যাক্ট মনে রাখবা যে ব্রহ্মপুত্র নদীর তিনটা শাখা নদী কি ছিল, আড়িয়াল খাঁ, গঙ্গাজলি এবং কয়রা নদী। এটা এখান থেকে আরেকটা ইনফো অবশ্যই আমাদের লাগবে যে ওয়ারী বটেশ্বর গ্রামে প্রায় 2500 বছর। তাহলে কত বছর পূর্বে, 2500 বছর পূর্বে, 2500 বছর, ঠিক আছে? এটা 2500 বছর পূর্বে এর প্রাচীন নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অর্থাৎ এখানে আমরা এটা যখন মানুষরা এখানে গেছে গবেষণা করতে, তারা 2500 বছর পুরনো জিনিসগুলো তারা এখানে পাইছে। এবং এটাকে আমরা খ্রিস্টপূর্ব কত বলতে 5 শতক, খ্রিস্টপূর্ব 500 শতক, অর্থাৎ 5 শতকের তখন এটা করা হয়েছিল। ওয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। এখন দেখো এই প্রাচীনতম জিনিসটি তোমাদের একটু পরে যখন আমরা তোমাদেরকে পুনর্ পড়াবো, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ছিল বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, এটা হচ্ছে পুন্ড্র, বা প্রাচীন সবচেয়ে প্রাচীনতম যে জনপদ বা প্রাচীনতম জায়গা সেটা হচ্ছে পুন্ড্র। অর্থাৎ বর্তমান যেটা পুন্ড্র এটা হচ্ছে মহাস্থানগড়, ঠিক আছে? তাহলে পুন্ড্রের বর্তমান হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় অবস্থিত, মহাস্থানগড় হচ্ছে বগুড়াতে, তোমরা জানো সবাই, এটা হচ্ছে বগুড়াতে অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে পরীক্ষা, তাহলে সবচেয়ে প্রাচীনতম কোনটা, সবচেয়ে প্রাচীনতম হচ্ছে স্থান হচ্ছে পুন্ড্র, ঠিক আছে? বা পুন্ড্র নগর, এটা দেখাবা। এবং নগরী যখন চাইবে, নগরী চাইলে কিন্তু তখন হচ্ছে আমরা কি দেখাবো, ওয়ারী বটেশ্বর দেখাবো। তো প্রাচীনতম সবচেয়ে কোনটা, সবচেয়ে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র নগর। হ্যাঁ, এখন এই পুন্ড্র মানে কি ছিল জানো, এই পুন্ড্র মানে হচ্ছে আখ, আখের একটা প্রজাতির নাম হচ্ছে পুন্ড্র, ঠিক আছে? এটা কি, পুন্ড্রটা হচ্ছে একটা আখের প্রজাতি। তো আখের প্রজাতি, এখানে পুন্ড্র নগর ওই এর উপরে ভিত্তি করে গড়ে উঠছে এলাকাটা পুন্ড্রনগর। তো পরবর্তীতে এই পুন্ড্রনগর থেকে এটা মহাস্থানগড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা আমরা মহাস্থানগড় আরো ডিটেইলস আমরা পড়বো। এখন আমরা পড়তেছি ওয়ারী বটেশ্বর। আচ্ছা, তাহলে পুন্ড্রনগরে, এই যে পুন্ড্রনগরের কথা আসছে, পুন্ড্রনগরের সভ্যতা গড়ার কিছু আগে এখানে নগর সভ্যতা নির্মাণ করা হয়েছিল। তাহলে নগর সভ্যতা যদি বলে, নগর সভ্যতা কিন্তু অবশ্যই সেটা কি হবে, ওয়ারী বটেশ্বর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আসো 1930-এর দশকে স্থানীয় স্কুল শিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাঠান প্রথম ওয়ারী বটেশ্বরকে সুধী সমাজে নজর আনেন। তার মানে এটা প্রথম এই হানিফ পাঠান ব্যক্তিটা প্রথম এটা নিয়ে গবেষণা করছিল, বা এই জায়গাটাকে তিনি পরিচিতি করাইছে। তাহলে হানিফ পাঠান নামটা একটু মনে রাখবে, এটা আসার মতন। এরপর 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের এই প্রত্নতত্ত্বকে আমরা কি বলি, প্যালায়ন্টোলজি বলি। প্যালায়ন্টোলজির স্পেলিংটা পড়ে নিবে, প্যালায়ন্টোলজি। তোমরা এই জিনতত্ত্ব বিবর্তন এখানে প্যালায়ন্টোলজি, আর্কিওপটেরিক্স তোমরা পড়বা, এই যে পাখি এবং সরীসৃপের যে বৈশিষ্ট্য আর্কিওপটেরিক্স, মানে প্যালায়ন্টোলজি ওখানেও বলা আছে, স্পেলিংটা শিখবে এটা। এর প্রথম খনন কাজ শুরু করেন। তাহলে এখানে কি করা হয়, এই যে এই খনন কাজটা কোথায় করা হয়, প্রথম এই হানিফ পাঠানিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে এটা করা হয়। এবং এখান থেকে একটা জিনিস রাখবা, এটা কি, এটা প্রথম এখানে আমরা খনন কাজ করাই। তাহলে খনন কাজের নেতৃত্ব দেন কে, প্রধান সুফি মুস্তাফিজুর রহমান। তাহলে এখানে খনন কাজ রিলেটেড একটা জিনিস আছে, এটা একটু মনে রাখো, খনন কাজ। তাহলে কি বলছি, ওয়ারী বটেশ্বর থেকে এটা কোথায়, নরসিংদী জেলায়, এই ইনফোটা মুখস্থ করবে। তাহলে কি, নরসিংদী জেলাটা, ওকে, কোথায় হচ্ছে, নরসিংদী জেলায়, দ্যাটস ইট। এরপর আসো এটা কোথায়, এটা হচ্ছে খ্রিস্ট 2500 বছর পূর্বে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, বা 5 শতকে, কত শতকে, 5, দুইটা ইনফো, প্রথম ইনফো নরসিংদীতে, দ্বিতীয় ইনফো 2500 বছর এবং খ্রিস্টপূর্ব 5 শতকে। এটা কি প্রাচীনতম নগরী, নগরীর কথা থাকতে হবে, কি থাকতে হবে, নগরী কথা থাকতে হবে। এবং এখানে প্রথম নগর সভ্যতা গড়ে উঠছে। এবং এখানে খনন কাজ কি করা হয়েছে, খনন কাজ। তাহলে স্টার দেওয়া পয়েন্ট গুলো তুমি মনে রাখবে, নরসিংদীতে 5 শতকে 2500 বছর পূর্বে প্রাচীনতম নগরী, এবং এটা খনন কাজ করা হয়। ক্লিয়ার, এই কথাগুলো ক্লিয়ার, এই কথাগুলো ক্লিয়ার কিনা জানাও। ওকে, আসিয়া আক্তার জয়েন করে ফেলছো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা জাস্ট দেখো। আচ্ছা, সাতক্ষীরা থেকে হচ্ছে যে তানিয়া আক্তার, তুমি কমেন্ট করছো, গুড। তাহলে সাতক্ষীরাতে এরকম প্রাচীনকালের কি কি জিনিস আসে, বা কোন প্রত্যন্ত স্থানটা আছে, সেটা আমাদেরকে জানা দিবেন ইনশাআল্লাহ। এবং তোমরা সবাই জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন করো নাই।
আমরা এখন আমাদের একটা টপিক শেষ, আমরা ওয়ারি পটাশু নিয়ে পড়ে ফেলছি। এবার আমরা পড়বো হচ্ছে পুণ্ড্রনগর নিয়ে। পুণ্ড্রনগর, একটু আগে যেটা বললাম পুণ্ড্র শব্দের অর্থ কি, তোমরা এখন যারা ক্লাসটা করতেছো আমাকে জানো, আমি একটু আগে বলছি পুণ্ড্র মানে কি, হ্যাঁ, এবং পুণ্ড্রটা বর্তমান জায়গা কি, পুণ্ড্র বর্তমান জায়গা, এটা কমেন্টে আমাকে জানাবা। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসো আমরা পুণ্ড্রনগর নিয়ে পড়বো। তাহলে ওয়ারি পটাশু নিয়ে কি কি পড়ছি এক নজরে আমি সামারি করে দিছি, এটা মনে রাখলে হবে। এরপরে যখন এমসিকিউ সলভ করবো তোমরা নিজেরাই দেখো সবগুলাই পারবা, মনে যদি শুনে এমসিকিউ গুলো সব পারবা। তাহলে এইবার দেখো, বাংলার প্রাচীনতম যে জনপদ ছিল তাকে বলা হয় কোনটা, পুণ্ড্র বা পুণ্ড্র বলা হয়। তাহলে প্রাচীনতম জনপদ, বাংলার যতগুলো জনপদ ছিল, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, হ্যাঁ, সমতট, এই জনপদগুলোর ভিতরে সবচেয়ে প্রাচীনতম জনপদ কি, পুণ্ড্র। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে, 2বার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধু এই প্রশ্নটাই, যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটা। তাহলে পুণ্ড্রদের আবাসস্থলই হচ্ছে পুণ্ড্র বা পুণ্ড্র বর্ধনে পরিচিত। তাই পুণ্ড্রটা এখানে থাকছে। পুণ্ড্র একটা আখের একটা প্রজাতি। কেন নামকরণ হয়েছে পুণ্ড্র নামকরণটা, কই থেকে হয়েছে, আখের একটা প্রজাতি, গুরুত্বপূর্ণ একটা মনে রাখো। কারণ এই আখের অত্যধিক ফলনের জন্য এই অঞ্চলটা পুণ্ড্র হয়ে, তার মানে ওখানে আখের ফলনটা বেশি হইতো বা আখ চাষ করা হইতো বেশি। তাহলে পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল কি, পুণ্ড্রনগর। এটা একটা মনে রাখবো। তাহলে পুণ্ড্র রাজ্যের রাজধানী কোথায় ছিল, পুণ্ড্রনগরে ছিল। স্টার, যেখানে স্টার দেবো ওটা অবশ্যই মনে রাখবা। এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 400 শতকে এই নগর গড়ে উঠেছিল। পুণ্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়, এটা স্টার দিয়ে রাখা। তাহলে পুণ্ড্রনগরের বর্তমান নাম কি, পুণ্ড্রনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় হচ্ছে বর্তমান নাম। এবং এটা কোথায়, বগুড়ার, মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। বগুড়ার কোন উপজেলায়, শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আচ্ছা, পুণ্ড্রবর্ধন ভুক্তির, এখান থেকে কিছু লাগবে, এখানে মনে রাখবা, এই লাইনটা একটু মনে রাখবা, যে পুণ্ড্রবর্ধন ভুক্তির একটি নগর ছিল কটিবর্ষ। তাহলে পুণ্ড্রবর্ধন যে পুণ্ড্র নগরী, ওই একটা নগরের নাম ছিল কটিবর্ষ। তাহলে এই কটিবর্ষের নামটা একটু খেয়াল রাখতে হবে। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বানগড় গ্রামে এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। তাহলে কটিবর্ষের ধ্বংসাবশেষ কোথায় আবিষ্কৃত হয়েছে, বানগড় গ্রামে। কোন গ্রামে, বানগড় গ্রামে। এই লাইনটা একটু মনে রাখবা। তাহলে মহাস্থানগড় থেকে এখানে আমরা পুণ্ড্রনগর থেকে কি পড়বো, তাহলে কোন লাইনগুলো আমাদের অবশ্যই লাগবে, প্রাচীনতম জনপদ 1 নাম্বার, এর একটা আখের প্রজাতি, এর রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর, এবং এর বর্তমান নাম মহাস্থানগড়, এবং এর যে একটা নগর ছিল সেটা কটিবর্ষ, সেটা কি, সেটা হচ্ছে বানগড় গ্রামে, দিনাজপুরের বানগড় গ্রামে। এই ইনফোগুলা শুনে রাখো, এরপরে আমরা এমসিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, এবার আসো আমাদের পুণ্ড্রনগর থেকে আরো কিছু ইনফো জানতে হবে, যেগুলো দাগাই দেবো, শুধু সেগুলো মনে রাখবে। এটা পুরো MP3 বই থেকে আমরা পড়াচ্ছি, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে জেনে যাবা। আচ্ছা এবার দেখো, এখান থেকে একটা ইনফো মনে রাখো, পুণ্ড্র হচ্ছে কোন রাজবংশ শাসিত, মৌর্য এবং গুপ্ত রাজবংশ। তাহলে কোনটা ছিল এখানে, মৌর্য এবং গুপ্ত রাজবংশের সাথে এটা প্রাদেশিক রাজধানী ছিল। তাহলে কার প্রাদেশিক রাজধানী ছিল, মৌর্য এবং গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী, মানে রাজারা এখানে বসবাস করতো। কোন রাজা, মৌর্য এবং গুপ্ত রাজবংশের রাজারা। এবং এটা ইনফো মনে রাখতে হবে, এখানে রয়েছে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ, যা বেহুলার বাসর ঘর নামে পরিচিত। তোমরা সবাই জানো বগুড়ার মহাস্থানগড়ে কি আছে, বেহুলার কাহিনী, বেহুলা লক্ষিন্দরের নাম শুনছো না, তারা বাসর ঘর নির্মাণ করেছিল, বেহুলা এবং লক্ষিন্দর, তাই না। তাই সেই যে একটা লোহার বাসর ঘর নাকি নির্মাণ করছিল, তো সেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা কি রাখছিল, ছিদ্র রাখছিল। তো ওই ছিদ্র দিয়ে নাকি সাপ গিয়ে তারপরে মানে দংশন করেছিল। তো তারপরে কি, তোমরা একটা গান জানো সবাই, ও বেহুলা, হ্যাঁ, আমায় নিয়ে ভাষায় ভেলা। আমি এত সুন্দর গান পারি না, তোমরা হয়তো অনেকে সুন্দর সুন্দর গান পারো। আচ্ছা, তাহলে বেহুলার একটা গান আছে, তাই না, অনেক সুন্দর গান আছে, তোমরা হয়তো অনেকে জানো এটা। আচ্ছা, তো তারপরে কি করছে, বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেসা ভালায় কোথায় নিয়ে গেছে, তাকে বাঁচানোর জন্য নিয়ে গেছে। একদম একটা পৌরাণিক কাহিনী আছে, তোমরা জানো। আচ্ছা ওকে, জাস্ট এটা জেনে রাখো, বেহুলার বাসর ঘর তাহলে কোথায় আছে, মহাস্থানগড়ে আছে। এখন আরেকটা প্রশ্ন, এই যে বাংলার প্রাচীনতম শিলালিপি, তাহলে এটা কি, এটি হচ্ছে এই যে মহাস্থানগড়ে ব্রাহ্মী লিপি পাওয়া গেছে। এই ব্রাহ্মী লিপি কি, বাংলার প্রাচীনতম শিলালিপি। তাহলে এই ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে, মহাস্থানগড়ে। এটা কি বাংলার প্রাচীনতম শিলালিপি। ব্রাহ্মী লিপি কি, এটা হচ্ছে মানে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপি সৃষ্টি হয়। তাহলে প্রথম ব্রাহ্মী লিপি, এটা হচ্ছে প্রাচীনতম শিলালিপি, এর কুটিল রূপ থেকে কি করা হয়েছে, বাংলা লিপির সৃষ্টি হয়েছে। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা কিন্তু পরীক্ষা আসার মধ্যে, এগুলো বিসিএস পরীক্ষা আসে, তো এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা ওকে, এখান থেকে কি, এখানে সম্রাট অশোকের সময়টা মনে রাখবা। আর মহাস্থানগড়ে প্রাপ্ত লিপির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, জাস্ট রিডিং, মুখস্থ করা লাগবে না। কথিত আছে এই অঞ্চলে পরশুরামের সাথে ফকির বেশি আধ্যাত্মিক শক্তির অধিকারী হযরত শাহ সুলতান মাহমুদ বলখিয়ের যুদ্ধ হয়। তাহলে কি, এই যে মাহমুদ বলখি, ওনার নামটা একটু খেয়াল রাখতে হবে, মাহমুদ বলখি, তাহলে কি রিলেট,
মহাস্থানগড় রিলেটেড, এটা মনে রাখবে। এবং যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। শাহ সুলতান বলখি রহমাল্লাহর এর অঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন। রিডিং দিয়ে রাখো। মহাস্থানগড়ের দর্শনীয় স্থান সুলতান বলখির মাজার। তাহলে মহাস্থানগড়ে কি কি দর্শনীয় স্থান আছে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো এই যে আসলে জিকে পড়ার আমি মেইন জিনিসটা বলি, জিকে মানে কি, এখানে অনেক ইনফো থাকবে। এখন এই ইনফো গুলা কি করতে হবে, তুমি তো মুখস্থ করবা না, এই যে আমার কথাটা একবার শুনতেছো, এরপরে প্রশ্ন সলভ করবা, এরপরে পরীক্ষা দিবা, এর মাধ্যমেই তোমার জিকে প্রিপারেশন হবে। এর নিজে থেকে আর কিছুই না, জাস্ট রিডিং দিবা। জিকে কখনোই মুখস্থ করে পড়া হয় না। প্রথম কথা, তোমাকে একটা ক্লাস দেখতে হবে, তুমি রিডিং দিলা অথবা নিজে থেকে পরে রিডিং দিলা, দেন হচ্ছে প্রশ্ন সলভ করবা নিজে নিজে এবং ওর উপর একটা পরীক্ষা দিবা। দ্যাটস জিকে প্রিপারেশন, এইভাবে নিতে হয়। জিকে প্রিপারেশন এইভাবেই নিতে হয়। এখন কিছু জায়গা আছে যেগুলো আমরা একটু সুন্দরভাবে পড়তে পারি, একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে, যেগুলা আমাদের থাকবে, আমরা পরবর্তী ক্লাসগুলো নিব, বিভিন্ন মানচিত্র রিলেটেড ক্লাস নিব, সেগুলা কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায় আমরা সেগুলাও সুন্দরভাবে পড়াবো। ওকে, তাহলে এখান থেকে কি কি রিলেটেড জিনিস আছে দেখো, জাস্ট এগুলা মনে রাখো। যে বলখির মাজার, তাহলে কি আছে, বলখির মাজার। পরশুরামের প্রাসাদ, এই যে যে যুদ্ধগুলো হয়েছে এদের সাথে এদেরই থাকবে। বৈরাগীর ভিটা, এটা গুরুত্বপূর্ণ, বৈরাগীর ভিটা। হ্যাঁ, এরপরে দেখো যে লক্ষিন্দরের মেদ, হ্যাঁ এগুলা তাহলে ভিটা যেগুলো এরকম টিলা করা হয়েছে, তাই না? তাহলে বলখির মাজার, মাজার জাতীয়, পরশুরামের প্রাসাদ, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, লক্ষিন্দরের বেদ, বহিউলা লক্ষিন্দরের বাসর ঘর, বললাম না এই জিনিসগুলা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফো, মনে রাখবা যে গড়ের পূর্ব পাশে রয়েছে করতোয়া নদীর তীরে অবস্থিত শালীদেবীর ঘাট। তাহলে এখানে কোন নদীটা পাইলা, করতোয়া নদী। তাহলে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, একটা ইনফো জানলা। তাহলে মহাস্থানগড় হচ্ছে করতিয়া নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া, এই যে করতোয়া নদীর তীরে অবস্থিত। এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে আসবে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে অবস্থিত। ওকে, এইবার আসো আমরা এই যতটুকু পড়লাম এখান থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করব। হ্যাঁ, আমরা যতটুকু পড়লাম এখান থেকে কিছু এমসিকিউ সলভ করব। আমরা ওয়ারি পটাশর পড়ছি এবং হচ্ছে মহাস্থানগড়ের একটা টপিক পড়ছি। এখন তোমরা যারা আছো এমসিকিউ এখন অ্যান্সার দিবা। আমি তোমাদেরকে, তোমরা নিজেরাই প্রশ্নগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ, এখন আমরা এমসিকিউ সলভে চলে আসছি। এখন তোমরা এমসিকিউ নিজেরাই সলভ করো। আমরা এমসিকিউ সলভ সেশনে আসছি। এখন যা পড়াইলাম, যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনছো, দেখো তোমরা নিজেরাই অ্যান্সার গুলা করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, দেখো প্রথম প্রশ্ন, কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? দেখো এটা তোমরা নিজের অ্যান্সার করতে পারবো, কোনটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়। দেখো তো অ্যান্সার, যারা পারো অ্যান্সার আমাকে জানাও। এক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা জানাও যে কোনটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়। এক নাম্বারটার উত্তর কি? ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, সুন্দরবন। কোনটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়? অ্যান্সার বলো এটার। এটার অ্যান্সার তোমরা বলো যে কোনটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়। আচ্ছা ওকে, শেখ সিয়াম অ্যান্সার করে ফেলছো। ইফতি সরকার আছো আমাদের সাথে। ওকে, এখন আমরা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার সলভে চলে আসছি। যারা শুরু থেকে আমার ক্লাসে ছিল, এই প্রশ্নগুলা সবাই এখন পারবা। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, ওকে গুড। এখন দেখো, এখন এখন এই দুইটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবা। প্রথম দুইটা প্রশ্ন, প্রথম দুইটা প্রশ্নের অ্যান্সার করো, প্রথম দুইটা প্রশ্নের অ্যান্সার করো। আচ্ছা দেখা যাচ্ছে কিনা, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে কোনটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়, তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই জানতেছে, আমরা মহাস্থানগড় পড়ছি, ময়নামতি জানো, পাহাড়পুর জানো, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান। তার সুন্দরবন তার প্রত্নতাত্ত্বিক স্থান না, সুন্দরবন তো এখনো আছে, তাই না? এটা তো আর বিলুপ্ত হয়ে যায়নি বা হারিয়ে যায়নি, এটা তো এটা সুন্দরবন। আচ্ছা, এবার আসো 2 নাম্বার প্রশ্ন, 2 এবং 3। দেখো 2 এবং 3 অ্যান্সার কি হবে? নিচের কোন প্রত্নতত্ত্ব স্থানটি, এটা প্রত্নতত্ত্ব স্থান হবে, ঠিক আছে, আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? তাহলে কি বলছি এখানে, দেখো আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধি, তার মানে সবচেয়ে প্রাচীন কোনটা, প্রাচীন কোনটা, ঠিক আছে, এটা জানাও। ওকে, একের ডি অ্যান্সার করছো আবির, গুড, রাইট অ্যান্সার। 2 নাম্বারটার অ্যান্সার জানো, যখন লিখবে উত্তর 2 দিয়ে অথবা যে প্রশ্ন থাকবে সে প্রশ্ন দিয়ে অ্যান্সার করবা। 2 নাম্বারটার তাহলে উত্তর কি হবে? যে নিচের কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? এখানে আছে চাকলাপুঞ্জি, কোটলিপাড়া, ওয়ারী বটেশ্বর, সোনারগাঁ। এখানে কোনটা আদি? আমি একটু আগে পড়াইছি তোমাদেরকে। তাহলে আদির অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার ওয়ারী বটেশ্বর। হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো সেটা ওয়ারী বটেশ্বর, কারণ চাকলাপুঞ্জি, কোটলিপাড়া এগুলা আদি না। সবচেয়ে প্রাচীন কোনটা বলছি? ওয়ারী বটেশ্বর। ওকে, এখন সবাই, আচ্ছা যারা জয়েন হয়েছে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও।
আমাদের গ্রুপে অথবা এই যে কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যারা সবাই এখন কোশ্চেন সেশনে চলে আসছি আমরা, যতটুকু পড়ছি ওয়ারি বটেশ্বর এবং হচ্ছে মহাস্থানগড় নিয়ে। এবার দেখো 3 এবং 4 এটার অ্যান্সার দেখো। 3 নাম্বারটা কি, বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? এটা বলো প্রাচীনতম, আমি কিন্তু ক্লিয়ার করছি এটা। যদি বলো প্রাচীনতম নগর কথা থাকে তাহলে নগর কথা হলে কি অ্যান্সার করতে হবে, আর প্রাচীনতম জনপদ বা প্রাচীনতম সবচেয়ে কোনটা অ্যান্সার তাহলে কি অ্যান্সার করতে হবে। যারা ক্লাস শুনছো তারা এটার অ্যান্সার রাইট দিতে পারবা। বলো তাহলে এই দুই তিনের অ্যান্সার কি হবে, ময়নামতি, মহাস্থানগড়, বিক্রমপুর নাকি ওয়ারি বটেশ্বর? তিনের সি মনি অ্যান্সার করে ফেলছো, ওকে। গুড। আচ্ছা, তোমাদের শুভ ভাইও কিন্তু আমাদের ক্লাসে তোমাদের সাথে কোশ্চেন সলভ করতেছে, ঠিক আছে? তো তোমরা সবাই প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, ওকে, তাহলে তিনের কি, তিনের বলছি যদি নগর থাকে অ্যান্সার হবে ওয়ারি বটেশ্বর, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ওয়ারি বটেশ্বর, দ্যাটস ইট, ওকে। এবার আসো 4 নাম্বারটার প্রশ্ন। ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত? বলছিলাম ওয়ারি বটেশ্বর কি কারণে, একজন খনন করছিল, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কি করছে, এর তত্ত্বাবধানে এর খনন কাজ সম্পন্ন করছিল, তাই না? তাহলে এটার কি হবে, এই প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র, এটা খনন করা হয়েছে, ঠিক আছে? অ্যান্সার হবে খ। হ্যাঁ, 4-এর হচ্ছে বি। এবার দেখো 5 নাম্বার, 5, 6, 7। আমি বলছি দেখো যে ইনফোগুলা ওয়ারি বটেশ্বর থেকে তোমাদেরকে পড়তে বলছিলাম, এখন অ্যান্সার করতে পারতেছো কিনা, আমার কথাগুলো যারা শুনছো এখন অ্যান্সার করতে পারতেছো কিনা দেখো। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, কি বলছি, স্থানটা জানতে হবে। নারায়ণগঞ্জ, দাউদকান্দি, মুন্সিগঞ্জ, নরসিংদী। নরসিংদী, ঠিক আছে? নরসিংদী জেলার বেলাবপুর উপজেলা অবস্থিত, ঠিক আছে? তাহলে কোথায় অবস্থিত এটা, নরসিংদীতে। নরসিংদীর কোথায়, নরসিংদীর বেলাব উপজেলায়। কোন উপজেলায়, নরসিংদীর বেলাব উপজেলা, বেলাব উপজেলায়, ঠিক আছে? নরসিংদীর কোথায়, বেলাব উপজেলা অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তাহলে বেলাব উপজেলা কোথায় অবস্থিত, পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, ওকে। এবার দেখো আমাদের 6 নাম্বার প্রশ্ন, ওয়ারি বটেশ্বরের এই যে প্রত্ন যে মানে ধ্বংসাবশেষ গুলা কোন সময়কার, বলছেন ওগুলো কি কোন শতকে পাওয়া গেছে, খ্রিস্টপূর্ব 5 শতকে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কোনটা, এটা অ্যান্সার হচ্ছে গ। হ্যাঁ, এটার অ্যান্সার রাইট হচ্ছে গ। এবং দেখো এটা বলছি যে ওয়ারি বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন, ওয়ারি সভ্যতা কত প্রাচীন ছিল, ওয়ারি সভ্যতা কি বলছি, এর 2500 বছরের পুরাতন সভ্যতা ছিল। কত বছর, 2500 বছর। তাহলে অ্যান্সার কি হবে, 2500। অ্যান্সার কি এ, ঠিক আছে? অ্যান্সার কোনটা হবে, এটা অ্যান্সার হবে ক, ওকে। তাহলে দেখো ওয়ারি বটেশ্বর নিয়ে সবগুলা অ্যান্সার তোমরা যারা ক্লাসে ওয়ারি বটেশ্বর শুনছো আমার কথাগুলা, তারা পারতেছো কিনা বলো, তোমরা নিজেরাই তো অ্যান্সার করলা এগুলা, ঠিক আছে? তোমরা নিজেরাই সঠিক অ্যান্সার গুলো কিন্তু পারলা। এই প্রশ্নগুলা প্র্যাকটিস করলে হবে, এতটুকু জানলে হবে, এর বাইরে বেশি কিছু জানা লাগবে না। MP3 পড়তেছো মানে তোমার জন্য এটা বেস্ট পড়া, ঠিক আছে? MP3 যে বই যদি সলভ করতে পারো ইনশাআল্লাহ 10-এ 10 এখান থেকেই পাবা ইনশাআল্লাহ। এখানে প্রচুর ইনফো দেওয়া আছে, তুমি এগুলা দেখো, বিভিন্ন পরীক্ষায় আসছে, দেখো এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায়, BCS ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা, যারা ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য এগুলা ইনফো কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ওকে। তাহলে আমরা 15 পড়ছিলাম। এবার দেখো আর তোমাদেরকে মহাস্থানগড় নিয়ে পড়াইছিলাম, এখন আমরা মহাস্থানগড়ে নিয়ে কিছু MCQ সলভ করবো। হ্যাঁ, মহাস্থানগড়ের MCQ তোমরা এখন পারো কিনা দেখো, মহাস্থানগড় নিয়ে MCQ সলভ করবো আমরা এখন। 8 নাম্বার প্রশ্ন, মহাস্থানগড় দেখো, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? এই যে আমি একটু আগে ক্লিয়ার করছি, একটু আগে, এটার অ্যান্সার এখন সবার দিতে হবে। স্থান আর নগর, যদি নগর বলে কি দাগাবা, স্থান থাকলে কি দাগাবা, এটা আমাকে ক্লিয়ার করবা কিন্তু। হ্যাঁ, এটা আমি বলে দিছি, হ্যাঁ, যারা ক্লাস দেখতেছো সবাই অ্যান্সার করো, যে নগর থাকলে কি অ্যান্সার করবে, আর হচ্ছে স্থান, তাহলে যদি প্রাচীনতম ঐতিহাসিক স্থান থাকে অবশ্যই আমাকে কি দাগাইতে হবে, অবশ্যই মহাস্থানগড় এবং পুন্ড্র যেটা সেটা। যদি বলে নগর প্রাচীনতম নগর কোনটা, ওয়ারি বটেশ্বর, ক্লিয়ার? তাহলে এই যে 8 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি জানাও। হ্যাঁ, তোমাদের শুভ ভাইয়া BCS এর পড়া শুরু করে দিয়েছে, তোমাদের শুভ ভাইয়ের BCS এর পড়া হয়ে যাচ্ছে, সে কিন্তু অ্যান্সার করতেছে সবগুলাই, বুঝছো? ওকে, এখন তোমরা 8 নাম্বার প্রশ্নটা জানাও, যে এটার আমি ক্লিয়ার করে দিছি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মহাস্থানগড়। অ্যান্সার কি হবে, গ, মহাস্থানগড়, ঠিক আছে? মহাস্থানগড়। 9 নাম্বার প্রশ্নে আসো, মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? কি বলছি, যখন রাজধানী ছিল, তো রাজধানীর সময় তার নাম কি ছিল,
যে রাজধানী ছিল, তার রাজধানীর নাম কি ছিল? রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। রাজধানীর নাম কি ছিল? পুন্ড্রনগর। ঠিক আছে, পুন্ড্র মানে কি? পুন্ড্র মানে হচ্ছে আখ। হ্যাঁ, পুন্ড্র কি? পুন্ড্র হচ্ছে একটা আখের প্রজাতি। হ্যাঁ, এটা হচ্ছে একটা আখের প্রজাতি। পুন্ড্র কি? পুন্ড্র হচ্ছে একটা আখের প্রজাতি। ঠিক আছে, ওকে। এখন দেখো, হুইচ ইজ দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ পুন্ড্রবর্ধ। ঠিক আছে, এই যে পুন্ড্র, এই যে পুন্ড্রনগর ছিল, হ্যাঁ, এটার বলছে যে এটার বর্তমান কি আছে, বুঝছো? এটার অ্যান্সার কি হবে জানাও তোমরা? এটার অ্যান্সার দেয়াই আছে, বুঝছো? তো এটার অ্যান্সার তোমরা বলো। অ্যান্সার তো দেয়াই আছে। বর্তমান নাম কি? ঠিক আছে, ওই যে তার ক্যাপিটাল কি ছিল? মহাস্থানগড়, তাই না? মহাস্থানগড়, অ্যান্সার কি হবে? মহাস্থানগড়। এবার আসো 11 নম্বর প্রশ্ন, মহাস্থানগড়ের পুরাতন নাম কি ছিল? মহাস্থানগড়ের পুরাতন নাম কি? বর্তমান নাম মহাস্থানগড়, পুরাতন নাম কই থেকে হলো? পুন্ড্রবর্ধন থেকে হয়েছে, তাই না? পুন্ড্রনগর থেকে হয়েছে বা পুন্ড্রবর্ধন থেকে হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে এটার? 11 নম্বর অ্যান্সার হচ্ছে গ। 11 নম্বর অ্যান্সার কি? গ। তোমরা এই যে এই জিনিসগুলা দেখতেছো, এখান থেকে আমরা ভাইবা নিব এবং এখান থেকেই তোমাদেরকে আমরা স্পেশাল এক্সাম নিব। ঠিক আছে, যে এক্সাম থাকবে এই যে প্রশ্নগুলো সলভ করে দিছি এখান থেকে, এর বাইরে কোনো প্রশ্ন করব না। এবং এই যে কথাগুলো বলতেছি এগুলা স্পেশাল ভাইভা এক্সামে হবে, কথাগুলো শুনে রাখো, এই প্রশ্নগুলাই করবো আমরা ইনশাল্লাহ। তো তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা এবং প্রশ্নগুলো সলভ করবে, আশা করি তাদের পড়া এখানেই হয়ে যাবে, আলাদাভাবে লাগবে না, জাস্ট একবার রিডিং দিবা। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? পুন্ড্রনগর কোথায় অবস্থিত? ময়নামতি, বিক্রমপুর, পাহাড়পুর, মহাস্থানগড়। ওকে, তাহলে দেখো আমরা মহাস্থানগড়ের কোশ্চেন গুলা কিন্তু তোমরা সবাই সবগুলাই পারতেছে। এবার আসো 13। 13, 14, 15, 16 এক পাশ থেকে অ্যান্সার করা শুরু করো। হ্যাঁ, তোমরা 13, 14, 15 অ্যান্সার করো। 13, 14 এবং 15, 13, 14 এবং 15 অ্যান্সার করো। পুন্ড্রনগর কোথায় অবস্থিত? একই প্রশ্ন, কোন জেলায়? তাহলে পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত? পুন্ড্রনগর কোথায় অবস্থিত? পুন্ড্রনগরটা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলার কুমিল্লা, নওগাঁ, দিনাজপুর, একদম ইজি কোশ্চেন। বগুড়া জেলায় মহাস্থানগড়, বগুড়া জেলায়। ঠিক আছে, দেখো এটা প্রভাষক বিসিএস পরীক্ষায় আসছে। ঠিক আছে, এগুলাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে নতুন কোনো প্রশ্ন বানায় দিবে না। জিকে ইংলিশের ক্ষেত্রে, জিকে ইংলিশের ক্ষেত্রে নতুন কোনো প্রশ্ন বানায় দেয় না। তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, ওই প্রশ্নগুলা থেকেই বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো আসছে স্যাররা এই প্রশ্নগুলাই দেয়, এই প্রশ্নগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে এমপি3 যদি কেউ সলভ করতে পারো, তোমার জন্য এটাই এনাফ, মোর দেন এনাফ। এখন আসো পুন্ড্রবর্ধনের পুন্ড্র শব্দের অর্থ কি? একটু আগে পড়ে আসলাম। পুন্ড্র শব্দের অর্থ কি সবাই জানো? পুন্ড্র শব্দের অর্থ কি? পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে আখ। হ্যাঁ, একটা আখের একটা প্রজাতির নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? প্রাচীনতম নগর কোনটি? এখান থেকে আমি ক্লিয়ার করছি, যদি নগর বলে, নগর যদি বলে, নগর কথা যদি সবচেয়ে প্রাচীনতম কিন্তু মহাস্থানগড়। যদি নগর বলে বা নগর বা শহর বলে, তখন তোমার ওয়ারি বটেশ্বর নগর সভ্যতা এই দেখায়। তাহলে প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে ওয়ারি বটেশ্বর। আর এই যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে কোনটা? পুন্ড্র। সবচেয়ে প্রাচীনতম কোনটা? পুন্ড্র। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার আসো, যদি পুন্ড্র থাকে অ্যান্সার, যদি নগর সভ্যতা যখন বলবে সব ওয়ারি বটেশ্বর দাগাবা, আর যদি ওয়ারি বটেশ্বর না থাকে তখন হচ্ছে পুন্ড্র দাগাবা। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো, এই যে পড়াইছি মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য গুপ্ত সে রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়ে ছিল। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? তাহলে ওই একই জিনিস, যেটা মহাস্থানগড় পুন্ড্রনগর। তাহলে যদি প্রশ্নে যদি মহাস্থানগড় থাকে, উত্তরে দেখবা পুন্ড্রনগর। প্রশ্নে পুন্ড্রনগর থাকলে উত্তরে মহাস্থানগড়, তাই না? ইজি প্রশ্ন একদম। মানে আগে নাম ছিল পুন্ড্রনগর, পরে কি হয়েছে? এটা হচ্ছে মহাস্থানগড় হয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে দেখো আমরা মহাস্থানগড় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করতে পারতেছি। যা পড়াইছি ওইগুলা থেকে কিন্তু আমরা এগুলা সবগুলাই সলভ করতে পারতেছি। এবার 18, 19 প্রশ্নগুলো ঝটপট সলভ করো। আমরা পড়াইছি, যেগুলা পড়াইছি সেগুলা থেকে সবগুলা প্রশ্ন তোমরা অ্যান্সার করো। আচ্ছা, সবাই কি উত্তর করতেছো না? আমার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, সবাই তো মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যান্সার করতেছো, বাহ। আচ্ছা, ওকে, আমি একটু এখন তোমাদের কমেন্ট গুলা দেখি। ওকে, মনি অ্যান্সার করছো। রিজয় আছো আমাদের সাথে, তানিয়া, তানিয়া তো ঝটপট সবগুলো অ্যান্সার করে দেয়। আচ্ছা, ওকে। হুমায়রা, হিমু আছো। এখন তোমরা অ্যান্সার করবা হচ্ছে 18, 19। হ্যাঁ, 18, 19, 20, 18, 19, 20 অ্যান্সার করো। 18 নাম্বার কি আছে? বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি বলছি। তাহলে ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে? এই ব্রাহ্মী লিপি শিলালিপি ছিল, এই ব্রাহ্মী লিপি থেকে কি হয়েছে? পরবর্তীতে বাংলা লিপি আসছে, তাই না? ওকে, তাহলে এই যে মহাস্থানগড়ে একটা ব্রাহ্মী লিপি পাওয়া গেছিল, এটা হচ্ছে একটা প্রাচীনতম শিলালিপি ছিল। ঠিক আছে, এবং এই ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে
ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে কি পাইছি আমরা? বাংলা লিপি পাইছি, ঠিক আছে। এর কুটিল রূপ থেকে আমরা পাইছি বাংলা লিপির, একটু মনে রাখবা, ঠিক আছে। বাংলা লিপি পাইছি, ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে পাইছি। ওকে, পায়েল অ্যান্সার করে ফেলছো 18-19, হুমায়রা হিমা অ্যান্সার করে ফেলছো। গুড, দেখো তোমরা যারা ক্লাস করছো অ্যান্সার গুলো ইজিলি কিন্তু এখন করতে পারতেছো। বাংলার প্রাচীনতম শিলালিপিকে মহাস্থানগড়। বাংলাদেশের কোথায় মৌর্যদের শিলালিপি পাওয়া গেছে? বলছি মৌর্য এবং গুপ্ত এদের রাজধানী কোথায় ছিল? এদের রাজধানী মহাস্থানগড়ে ছিল। তাহলে অ্যান্সার কি হবে? মহাস্থানগড়। ক্লিয়ার? 20 নাম্বার, কোন শাসকের অনুশাসনের সময় উপমহাদেশে এই যে আর্যভট্টের প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? বলছিলাম একটা সম্রাটের নাম মনে রাখবা। কোন সম্রাট ছিল বলতো? কোন সম্রাট ছিল? আর্য ভাষার যে বর্ণমালার সন্ধান পাওয়া গেছে যে 3য় শতকের সম্রাট অশোকের সময়। কোন সম্রাট? সম্রাট অশোকের সময়, ঠিক আছে। সম্রাট অশোক। তাহলে 20-এর হচ্ছে বি অ্যান্সার, ঠিক আছে। ওকে, তোমরা হচ্ছে 20, 21, 22 অ্যান্সার করতে থাকো। 21 নাম্বার কি বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখি? বলছিলাম সুলতান বলখি, তারপরে হচ্ছে পরশুরামের প্রাসাদ, ক্ষুদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, এগুলো কই পাবো? তাহলে ভিটা ভিটা এরকম ভিটা, হ্যাঁ, এগুলা মাজার, এগুলা কোথায় পাবা? সবগুলাই মহাস্থান করে। কোথায় আছে? সবগুলাই মহাস্থান করে ছিল, ঠিক আছে। ওকে, তাহলে 21 নাম্বার, বাংলাদেশের কোন জেলায় আমরা বলখি ইসলাম প্রচার করেন? তা বলখির মাজার আছে কোথায়? বগুড়া জেলায়। তাহলে কোথায় প্রচার করছে? বগুড়া জেলায়, মহাস্থান করে। বিখ্যাত সাধক সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থান করে, ঠিক আছে, মহাস্থান করে। ওকে, বিসিএস পরীক্ষায় আসছে। কোথায় আসছে এটা? বিসিএস পরীক্ষায় আসছে, বুঝছো? মহাস্থান, এটা কিন্তু বিসিএস ভর্তি। তোমরা কিন্তু বিসিএস এর প্রশ্ন তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা ওইগুলা রিপিটেড একদম হুবহু চলে আসে। তাহলে এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, যে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে 22-এর হচ্ছে এ, তিথি অ্যান্সার করে ফেলছো। 21-এর অ্যান্সার করে ফেলছো, ওকে গুড। মনি অ্যান্সার করে ফেলছো, রাইট। তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ ভালো অ্যান্সার করতেছো। দেখো এই যে এই প্রশ্নগুলো, তাহলে জিকে পড়ার স্ট্র্যাটেজি কি? জিকে সবগুলাই কি ম্যাক্সিমাম ইনফো তোমাকে মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য তুমি নিজে নিজে পড়লে কিন্তু এই ইনফোগুলো তোমার মাথায় ঢুকবে না, মনে হবে যে বোরিং লাগতেছে, আমি পড়তে পারতেছি না। এই যে তুমি যদি আমার কথাগুলো শোনো, এখান থেকে তোমার ধরো 80% মনে থাকবে। এরপর তুমি একবার রিডিং দিবা, এরপর যখন এগুলোর উপর তোমার একটা ভাইবা নিব, আমি প্রশ্ন ধরবো, আমরা আবার ডিসকাশন করব। দেন হচ্ছে তুমি যখন নিজে পরীক্ষা দিবে, এগুলো একদম 100% সব তথ্যগুলো তোমার মাথায় মনে থাকবে। বুঝতে পারছো? তুমি নিজে নিজে পড়তে গেলে তোমার দেখবা যে আমরা যখন নিজে পড়তে, তখন পড়তে মন চায় না, জিকে ইনফো গুলা মনে থাকে না। যখন ডিসকাশন আকারে যে কোশ্চেন অ্যান্সার করতেছো বসে বসে সুন্দর, এগুলাই তোমার মাথায় সেভ হয়ে থাকবে তথ্যগুলো, যখন পরীক্ষা আসবে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। 22-এ চলে আসছি আমরা। এখন দেখো আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো সলভ করি। দেখো 23, হ্যাঁ, আমরা মহাস্থানগড়ের এই প্রশ্নগুলো সলভ করে শেষ করবো, পুণ্ড্রনগরের। হ্যাঁ, আচ্ছা, 23 নাম্বার প্রশ্নটা পরশুরামের প্রাসাদ, ঠিক আছে। এটা একটু অ্যান্সার আমাদের টাইপিং মিস্টেক আসছে, এটা হচ্ছে পরশুরামের প্রাসাদ। হ্যাঁ, পরশুরামের প্রাসাদ, পরশুরামের। তাহলে পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? বলছি কি পরশুরামের প্রাসাদ, বৈরাগীর ভিটা, বলখির মাজার, পাথর ভিটা, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা জাতীয়, লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, এগুলো কোথায় অবস্থিত? মহাস্থানগড়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মহাস্থানগড়। বৈরাগীর ভিটা কোনটা? অ্যান্সার বলো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। বলছি আমি কথা যেগুলো বলতেছি এগুলোর মাঝে কিন্তু, আচ্ছা ওকে, ঠিক আছে। এবার আসো 24, বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বলছি মহাস্থানগড়। একটা জিনিস পড়ে রাখবা, এটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখো, এটা আসার মতো পরীক্ষার সময়। দেখো বিসিএস পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আছে, স্টার দিয়ে রাখো, এটা ইনফো অবশ্যই অবশ্যই মনে রাখবে। কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়? পড়াই দিছি। 23 অ্যান্সার করে ফেলছো তোমরা, ওকে। 23, 24, 25 অ্যান্সার করে ফেলো। 23-এর হচ্ছে এ, গুড, ভেরি গুড। তো এটা কি? 23-এর হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত, পড়াই দিছি। বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রাচীনতম নদীটির নাম কি? এই সেম অ্যান্সার, করতোয়া নদী। তাহলে অ্যান্সার কি হবে? করতোয়া নদী। হ্যাঁ, শালীদেবীর ঘাট কোথায় পাওয়া যায়? শিলাদেবীর ঘাট, সরি, শালীদেবী না, শিলাদেবীর ঘাট, তাই না? আচ্ছা, তাহলে শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় আসছে। কোথায় অবস্থিত বলো? বগুড়া, তারপর শিলিগুড়ি, কুমিল্লা, নওগাঁ, বুঝাই যাচ্ছে মহাস্থানগড়। তো মহাস্থানগড় মানে কি? বগুড়া। মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী যে একই, এই শনাক্তকরণ কি? মানে মহাস্থানগড় আর প্রাচীন পুণ্ড্রবর্ধন, এটা দুটো একই জিনিস। এটা একটু স্টার দিয়ে রাখো, এটা আমাদের ওখানে ডেসক্রিপশনের ভিতরে ছিল না। হ্যাঁ, এটা ছিল না। তাহলে 28 নাম্বার প্রশ্ন, এটা কে করছে? এটা হচ্ছে বিজ্ঞানী কার্নিং, বিজ্ঞানী না তো, তিনি হচ্ছে কি কানিংহাম। মানে বায়োলজি পড়তে পড়তে সব বিজ্ঞানী মনে হয়। হ্যাঁ, তাহলে কানিংহামের নামটা মনে রাখবা।
এবং এই দেখো লাস্টে 29 নম্বর প্রশ্ন পড়েছে, দক্ষিণ দিনাজপুরের বানগড়ে চিহ্নিত হয়েছে যে প্রাচীন নগর, বলছিলাম একটা নগর বানগড়ে চিহ্নিত হয়েছে, তার নাম ছিল কোটিবর্ষ। হ্যাঁ, অ্যান্সারটা দেখা যাচ্ছে না, কোটিবর্ষ, এটা কি হবে, কোটিবর্ষ। ঠিক আছে, কোটিবর্ষ। তাহলে আমাদের ওয়ারী বটেশ্বর এবং মহাস্থানগড় অর্থাৎ পুণ্ড্রনগর, এই দুইটা টপিক ডেসক্রিপশন এবং প্রশ্ন পড়া শেষ। এই যে যে প্রশ্নগুলা তোমাদেরকে দিছি, এই জিনিসগুলা থেকে যেগুলো আজকে সলভ করাইলাম, এগুলা থেকেই তোমাদের পরীক্ষায় আমরা যে এক্সাম দিব সেখানে প্রশ্ন থাকবে, এবং তোমাদেরকে আমরা যে স্পেশাল ভাইবা এক্সাম দিব এগুলা থেকেই ধরবো। তো যারা ক্লাসে দেখতেছো তোমাদের এখনই পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা এখন আবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এবার শেষ করব হচ্ছে এই যে মহাস্থানগড় নিয়ে আরো দুইটা টপিক তোমাদেরকে জানায় রাখি। 1808 সালে ফ্রান্সিস বুকানন, ঠিক আছে ওনার নামটা, বুকানন হ্যামিল্টন সর্বপ্রথম স্থানটা আবিষ্কার করেছেন, গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখবা। এবং এই যে আলেকজান্ডার কানিংহাম, একটু আগে পড়ে আসলাম, এই কানিংহাম স্থানটিকে প্রাচীন পুনর্বর্ধনের ধ্বংসাবশেষ শনাক্ত, তাহলে মহাস্থানগড়কে কে শনাক্ত করছে, বানিংহাম। ঠিক আছে, কানিংহাম, ঠিক আছে, কানিং বানিং মনে রাখবা। এরপর দেখো এই যে এটা আসবে, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা আসার মতো, 2017 সালে মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তাহলে কত সালে, 2017 সালে, কি হিসেবে, সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে। খুবই গুরুত্বপূর্ণ, ইনফোটা 30 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এটা মনে রাখো, আমরা যে পরীক্ষা নেব সেই পরীক্ষাতেও এটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের পরীক্ষাতেও এটা আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের দুইটা টপিক শেষ। এইবার আসো, এইবার একটু মনোযোগ দাও, এইবার একটু মনোযোগ দাও, আমরা হচ্ছে আরেকটা নতুন টপিক শুরু করব, সেটা সোনারগাঁও। একটু পড়াশোনা করবো এখন, এরপরে আমরা আবার কই চলে যাবো, আমাদের কোশ্চেন সেশনে চলে যাব। একটু পড়াশোনা করবো এখন, ঠিক আছে? এখন সবাই মনোযোগ দাও, এখন সবাই স্লাইডের দিকে তাকাও, কমেন্ট সেকশন থেকে বেরিয়ে আসো, আমার কথাগুলো শোনো, এখন জাস্ট আমার কথাগুলো শোনো। এখন শুধু আমার কথাগুলো শুনবা, ঠিক আছে? ওকে, রেডি, শুরু করে দিই আমরা। সোনারগাঁও টপিক নিয়ে আমরা পড়বো। সোনারগাঁটা গুরুত্বপূর্ণ, সবাই অনেকেই সোনারগাঁও ঘুরতে গেছো, নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ তাদের বাসা, তারা সোনারগাঁও ঘুরতে গেছো। যারা ঢাকাতেও থাকা তারাও সোনারগাঁও ঘুরতে গেছো, নাকি সুন্দর ইয়ে জায়গা আছে, ছবি উঠে, তাই না? তাহলে সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটা উপজেলা। তাহলে এটি কি, নারায়ণগঞ্জ কোথায় অবস্থিত, এটা একটা এমসিকিউতে আসবে। তাহলে সোনারগঞ্জ কোথায় অবস্থিত, নারায়ণগঞ্জ জেলা। এর পূর্বে মেঘনা, পশ্চিমে শীতালক্ষা। হ্যাঁ, তাহলে এই যে নারায়ণগঞ্জের কোন নদীর তীরে অবস্থিত, আমরা জানি শীতালক্ষা নদীর তীরে অবস্থিত। তার মানে এই পশ্চিমে হচ্ছে শীতালক্ষা এবং দক্ষিণে ধলেশ্বরী নদী, মানে এর চারপাশে নদী, বুঝছো? পূর্বে হচ্ছে মেঘনা নদী, পশ্চিমে শীতালক্ষা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র, যে পুরাতন ব্রহ্মপুত্র, যেটা ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, তাহলে এই চারপাশে নদী, নারায়ণগঞ্জ শীতালক্ষা নদীর তীরে অবস্থিত, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এখান থেকে মনে রাখো। তাহলে এটা কি, এই যে বেষ্টিত একটা বিস্তৃত জনপদ সোনারগাঁও, এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম, গুরুত্বপূর্ণ। তাহলে এই যে সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল, সুবর্ণগ্রাম, সোনারগাঁও সুবর্ণগ্রাম। কথিত আছে ঈসা খাঁর স্ত্রী সোনা বিবির নাম অনুসারে নাম রাখা হয়েছে সোনারগাঁ। তাহলে ঈসা খাঁ, হ্যাঁ ঈসা খাঁ, ঈসা খাঁর স্ত্রী যে সোনা বিবি ছিল তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে সোনারগাঁ। সোনারগাঁর দর্শনীয় স্থান সোনা বিবির মাজার, তাহলে এখানে কিছু মাজার আছে, সবই মাজার। কি কি মাজার, সোনা বিবির মাজার, পাঁচ বিবির মাজার, পাঁচ পীরের মাজার, পাঁচ বিবি পাঁচ পীর, সোনা বিবি, মানে সোনা বিবির নাম অনুসারে নামকরণ করা হয়েছে সুতরাং একটা মাজার সোনা বিবির। পরে পাঁচ পাঁচ, হ্যাঁ পাঁচ পাঁচ, তাহলে সোনা বিবি পাঁচ পাঁচ, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার নির্মিত হয়। এবং এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, তাহলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা মনে রাখবা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এখানে আছে। সোনারগাঁওয়ের এই যে সোনারগাঁও, এর পানাম নগরী 19 শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীদের, তার মানে এখানে একটা ইয়ে আছে, জায়গা আছে পানাম নগরী, সেখানে ধনী ব্যবসায়ীরা, তখনকার সময়ের ধনী ব্যবসায়ীরা এখানে থাকতো। তাহলে পানাম নগরী কোথায় অবস্থিত, নারায়ণগঞ্জ সোনারগাঁও, 30 স্টার দিয়ে রাখো, নারায়ণগঞ্জ সোনারগাঁও। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার দেখো, এই যতটুকু পড়াইছি এর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা এখন প্রশ্ন সলভ করবো। নিজেরা আবার একটু রিসিভ করে দেয়, যা কথাগুলো বলবো শোনো, এরপর অ্যান্সার করো। সোনারগাঁও কি, নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত, শীতালক্ষা নদীর তীরে অবস্থিত। এবং এটার নামকরণ করা হয়েছে কোথায়, সোনা বিবির নাম অনুসারে, ঈসা খাঁর স্ত্রী। এবং এর পূর্ব নাম ছিল কি, সুবর্ণগ্রাম। এখানে কিছু জায়গা আছে মনে রাখবে, সোনা বিবির নাম ছিল সোনা বিবির মাজার, পাঁচ পাঁচ, পাঁচ বিবির মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার। সোনারগাঁও এখানে একটা নগর ছিল যেখানে ব্যবসায়ীরা থাকতো, উচ্চবিত্ত ব্যবসায়ীরা, পানাম নগরী। ক্লিয়ার? এই কথাগুলো মনে রাখলে হবে, বুঝছো? এবার আমরা চলে যাব, আমরা এগুলা সব এমসিকিউ আমাদের সলভ করা শেষ। এখন আমরা চলে যাব সোনারগাঁয়ের এমসিকিউ গুলা নিয়ে। হ্যাঁ, এখান থেকে কি কি এমসিকিউ আসছে, চলো লেটস স্টার্ট, আমরা আমাদের প্র্যাকটিস সেশন শুরু করি এখন। আচ্ছা, আমরা
3টা টপিক ইতিমধ্যে আমাদের পড়া শেষ। আমরা এই প্র্যাকটিস সেশন শেষ করে আমাদের আরেকটা টপিকে আমরা চলে যাব ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি হয়ে যাবে, যতটুকু তোমাদের পড়া থাকবে এবং এর উপরে আমাদের এক্সাম হবে। ঠিক আছে? ওকে, এবার আসো কোশ্চেন সেশন। এখন সবাই চলে যাও কমেন্ট সেকশনে এবং অ্যান্সার করা শুরু করবা। তোমরা নিজেরাই অ্যান্সার করবা। ঠিক আছে? তোমরা নিজেরাই অ্যান্সার করা শুরু করবা এখন। তোমরা নিজেরাই এখন অ্যান্সার করা শুরু করবা। আমরা এখন কোশ্চেন সেশনে চলে আসছি, এখন তোমরা নিজের অ্যান্সার করো। দেখো 30 নাম্বার প্রশ্ন, যারা জয়েন আছে সবাই অ্যান্সার করো। 30, সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল? একটু আগে বলে আসলাম। সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ, সুবর্ণগ্রাম, বরিশালের, বরিশালকে বলা হয় চন্দ্রদ্বীপ। ঠিক আছে? যখন আমি তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, জনপদ পড়াবো, তাহলে এখানে গৌড় আছে, সুদারাম আছে, তাহলে কি সুবর্ণগ্রাম। অ্যান্সার কি হবে? খ। ঐতিহাসিক সোনা বিবির মাজার, কি বলছি মনে রাখবা 4টা কথা। সোনা বিবির নাম অনুসারে নাম করা হয়েছে, যেখানে সোনা বিবির মাজার আছে 5 গ্রাম। ঠিক আছে? 5 বিবির মাজার আছে। ওকে, এরপর আর কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে যে গ্র্যান্ড রুট পাওয়া যায় এবং এই যে আজম শাহের মাজার আছে। তাহলে এখানে কি সোনা বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁতে অবস্থিত। 5 বিবির মাজার, তাহলে বলছি 5 বিবি 5 পীর। অ্যান্সার করো নিজেরা, একটু আগে বললাম 5 বিবি 5 পীর, যা যা পড়াইছি। তাহলে 5 বিবির মাতার, 5 বিবির মাজার কোথায় অবস্থিত? এটা কেটেই ফেলছি। তারপর হচ্ছে 5 পীরের মাজার। হ্যাঁ, তাহলে 5 বিবির মাজার এবং 5 পীরের মাজার কোথায় অবস্থিত এটা জানো। ঠিক আছে? 5 বিবির মাজার এবং 5 পীরের মাজার, এই দুইটা। অ্যান্সার কি? সবগুলাই সোনারগাঁও। সোনারগাঁও অ্যান্সার, সোনারগাঁও অ্যান্সার। ঠিক আছে? তাহলে 33 32 সবগুলাই একটা করে লিখো এবং অ্যান্সার করো। ওকে, 32 পায়েল অ্যান্সার করে ফেলছো, মনি অ্যান্সার করছো, তিথি অ্যান্সার করে ফেলছো। গুড, ভেরি গুড। তোমরা কিন্তু এই তোমাদের পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? তোমরা অ্যান্সার গুলো করতেছো, সাথে সাথে তোমরা সবগুলাই অ্যান্সার করতে পারতেছো। এবার আসো 34 নাম্বার। ঐতিহাসিক পানামনগর, বলছিলাম এই যে ব্যবসায়ীরা, উচ্চবিত্ত ব্যবসায়ীরা ছিল, তারা এই এখানে থাকতো। তাহলে ঐতিহাসিক পানামনগর কোথায় অবস্থিত? এটা দাগায় রাখো। এটা এটা অবশ্যই পরীক্ষা আসবে, আমরা স্পেশাল ভাইভাতেও ধরবো এবং তোমাদেরকে এটা স্পেশাল যে এক্সাম নেবো সেখানেও থাকবে। তাহলে এটা স্টার, আমি কিন্তু বলে দিচ্ছি, যারা ক্লাস করছে তারা কিন্তু আমাদের এক্সাম অবশ্যই ভালো করবা এবং স্পেশাল ভাইভাতেও তারা ইনশাল্লাহ ভালো করবা। হ্যাঁ, যে ভাইবা গুলা নিব তোমাদেরকে আমাদের জুম সেশনে ভাইবা নিব এবং আমি তোমাদেরকে নাম ধরে একজনকে সেখান থেকে সবার সামনে কোশ্চেন করা হবে। ঠিক আছে? তো সবাই কিন্তু প্রিপেয়ার হয়ে তাই তো, বুঝছো? আচ্ছা, ওকে। তাহলে ঐতিহাসিক পানামনগর কোথায় অবস্থিত? সোনারগাঁতে অবস্থিত। পানাম কোন জেলায় অবস্থিত? কি বলছি? পানাম কোন জেলায়? নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ। জানো শীতলক্ষণ ঐতিহ্য নারায়ণগঞ্জ অবস্থিত, সোনারগাঁও নারায়ণগঞ্জ অবস্থিত। তাহলে অ্যান্সার কি হবে? নারায়ণগঞ্জ। 19 শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। দেখো অ্যান্সার গুলো ওই জাস্ট এই কথাগুলো ভিতর থেকে আসছে। তাহলে অ্যান্সার করো 36 নাম্বারটা। রাইট, এখনো অ্যান্সার করতেছো তোমরা। গুড, ভেরি গুড। 36 অ্যান্সার করে ফেলছো। গুড। সোনারগাঁয়ের পানাম নগরী, মনি অ্যান্সার করে ফেলছো। আম, দেখো এই প্রশ্নগুলো কি তাহলে অ্যান্সার কি তোমাদের করে দিতে হচ্ছে? তুমি নিজেরে পারতেছো না? নিজেরে পারতেছো। ঠিক আছে? তাহলে এইভাবে জিকেটা আসলে পড়তে হবে। যারা সলভ করছো, যারা একবার কমেন্ট অ্যান্সার লিখছো, এই প্রশ্নগুলো তোমাদের এখন মাথায় সেট হয়ে থাকছে। এগুলো আর কখনোই তোমরা ভুল করবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের একটা সেশন শেষ। আমাদের যে টপিক গুলা ছিল, 3টা টপিক আমরা পড়লাম, ওয়ারি বটেশ্বর, পন্ড্রনগর এবং সোনারগাঁ। দ্যাটস ইট। এবার আমরা চলে যাবো আমাদের লাস্ট পার্টে। ঠিক আছে? এবার আমাদের লাস্ট পার্টে, এইগুলা সবাই মনোযোগ দাও এখন। ঠিক আছে? এগুলা যেগুলা পড়াবো এগুলা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন M100 স্টার টপিক কিছু আছে, হ্যাঁ, এগুলো M100 স্টার টপিক, মানে আগের যেগুলো পড়েছে এগুলো সহ, বুঝছো? আমি মেডিকেলের 100টা টপিক, একটা তোমাদের জন্য সেশন আসবে ইনশাল্লাহ। আমি 100টা টপিকের উপরে আমাদের 100টা ক্লাস থাকবে, 100টা ক্লাস থেকে 100টা প্রশ্ন, এরকম একটা সেশন আছে আমাদের। M100 স্টার বলে কথা, মানে যেগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। ঠিক আছে? সেগুলোকে আমরা M100 স্টার দিয়ে রাখি, যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসেই আসে। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে টপিক গুলা থেকে প্রশ্ন থাকবেই, ঠিক সেরকম একটা টপিক হচ্ছে বাংলাদেশের প্রত্নস্থল বলে, এখান থেকে একটা প্রশ্ন পাবাই ইনশাল্লাহ। তাহলে দেখো এখন আমরা পড়বো প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, কিছু স্থাপত্য নিয়ে আমরা পড়বো, যেগুলা প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, বিভিন্ন রাজা বাদশাহরা, বিভিন্ন জমিদাররা বিভিন্ন জায়গায় তারা যখন বসবাস করতো, তারা সুন্দর সুন্দর বিল্ডিং করে গেছে, এগুলো এখন জাদুঘর করছে। ঠিক আছে? এগুলো সবগুলো এখন জাদুঘরের, এগুলো এখন দর্শনীয় স্থান ঘুরতে যাও। যেমন তোমরা কোথায় যাও? লালবাগ কেল্লা, ঢাকার লালবাগ কেল্লাতে যাও, তাই না? লালবাগ কেল্লাতে যাও, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে লালবাগ কেল্লা,
ঢাকাতে, পুরান ঢাকাতে এগুলো বেশি অবস্থিত, ঠিক আছে? ঢাকার পুরান ঢাকাতে যারা থাকো তারা এগুলো বেশি দেখতে পাবো। এবার আহসান মঞ্জিল, এগুলোতে কে কোথায় ঘুরতে গেছো? আহসান মঞ্জিল, লালবাগ কেল্লাতে তোমরা ঘুরতে গেছো? আহসান মঞ্জিল, ঠিক আছে? তাহলে হচ্ছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, এই দুইটা গুরুত্বপূর্ণ বেশি, হ্যাঁ। এরপরে তাজহাট নামে রংপুরে একটা জায়গা আছে। নাটোরের, হ্যাঁ, উত্তরা গণভবন আছে। নাটোরে কি আছে? উত্তরা গণভবন। এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নাটোরে কি আছে? উত্তরা গণভবন, এগুলো গুরুত্ব। নাটোর উত্তরা গণভবন। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? লালবাগে, ঢাকার লালবাগে। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? পুরান ঢাকার ইসলামপুর অবস্থিত, ঠিক আছে? পুরান ঢাকার ইসলামপুর অবস্থিত। তাহলে এখান থেকে দেখো, তো এখান থেকে দেখো তাহলে আমাদের কি কি জিনিস লাগবে। প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, এই জিনিসগুলা দেখো। হুসেনি দালাল, তাহলে ম্যাক্সিমাম জিনিস কোথায় বসে বলছি? পুরান ঢাকাতে। তাহলে হুসেনি দালাল হচ্ছে ঢাকা শহরের বকশীবাজার এলাকার একটা শিয়া উপাসনালয়। বকশীবাজার আছে, হুসেনি দালাল পুরান ঢাকাতে, মনে রাখো। কে আবিষ্কার করছে? শায়েস্তা খান। তখন এই পুরান ঢাকাতে ওই শায়েস্তা খান ছিল জমিদার, বা ওইগুলোতে তারা ছিল। তো ম্যাক্সিমাম স্থাপত্য ওরা শায়েস্তা খানই করছে। মীর জুমলা ছিল, এরপর আওরঙ্গজেব ছিল, এগুলো আমরা ওনাদের জিনিসগুলো আমরা পড়বো। এরপর দেখো দুইটা ইনফো পড়বে, এই দুইটা একসাথে একটু মনে রাখবে, হ্যাঁ। দুইটা একসাথে একটু মনে রাখবে। একটা হচ্ছে এই যে সোনাকান্দা দুর্গ, আর একটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা। মনে রাখবে এই সোনাকান্দা দুর্গটা শীতালক্ষ্যা নদীর তীরে। শীতালক্ষ্যা কোথায়? নারায়ণগঞ্জ, একটু আগে পড়ে আসলাম। সোনারগাঁ শীতালক্ষ্যা নদীর তীরে, নারায়ণগঞ্জতে। তাহলে সোনাকান্দা যেটা, এটা শীতালক্ষ্যা নদী। সোনাকান্দা শীতালক্ষ্যা, শীতালক্ষ্যা কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে পড়া হইলো, এটা একটা জল দুর্গ। কে আবিষ্কার করছে? মীর জুমলা। কে করছে? মীর জুমলা। এই ইদ্রাকপুর কেল্লাও কে করছে? নির্মাণ করছে মীর জুমলা। তাহলে মীর জুমলা দুইটা জিনিস করছে, একটা তো সোনাকান্দার দুর্গ, আর একটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা, দুইটা জিনিস, ঠিক আছে? ওকে। এখন আসো, এই ইদ্রাকপুর কেল্লাটা কি? ইসামতি। দেখো, ইদ্রাকপুর ইসামতি, ইদ্রাকপুর ইসামতি, সোনাকান্দা শীতালক্ষ্যা, মনে থাকবে। সোনাকান্দা শীতালক্ষ্যা, ইদ্রাকপুর ইসামতি, ঠিক আছে? দুইটাই কে নির্মাণ করছে? মীর জুমলা, ঠিক আছে? এই যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, ঢাকা গেট নির্মাণ করেন কে? আমি সলভ করেছি সেদিন। এটার অ্যান্সার বলো তো তোমরা। ঢাকা গেট নির্মাণ করেন কে? নির্মাণ করেন কে? তাহলে ঢাকা গেট কে নির্মাণ করছে? অ্যান্সারটা বলো তো যারা আছো তোমরা, এটা আমাকে কমেন্টে জানাও। ঢাকা গেট কে নির্মাণ করছে? ঢাকা গেট কে নির্মাণ করছে? ঢাকা গেট কে নির্মাণ করেছে, অ্যান্সার দাও। আচ্ছা, লেখা ছোট দেখা যাচ্ছে, আচ্ছা ওকে। আচ্ছা ওকে, এখন আমি একটু লেখাগুলো বড় করে দিচ্ছি। এই এখন দেখো, এখন তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, ঢাকা গেট নির্মাণ করেছে মীর জুমলা। হ্যাঁ, তোমরা এটা জানো, ঢাকা গেট নির্মাণ করছে মীর জুমলা। তাহলে এখান থেকে জানবা হুসেনি দালাল এটা কোথায়? পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত। সোনাকান্দা আর ইদ্রাকপুর কেল্লা, এই সোনাকান্দা মনে রাখবো, সোনাকান্দা শীতালক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জে মীর জুমলা করছে। এবং ইদ্রাকপুর ইসামতি, আর এটা কোথায়? মীর জুমলা। দুইটাতেই মীর জুমলা, দুইটাতেই কে? মীর জুমলা। ঢাকা গেটে কে নির্মাণ করছে? মীর জুমলা। হ্যাঁ, তাহলে মীর জুমলা এই জিনিসগুলা করছে। ওকে, ক্লিয়ার। এখন আসো, এই যে তোমরা তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমি এটা কয়েকদিন আগে দিয়ে রাখছিলাম তোমাদেরকে, যে বড় কাটরা এবং ছোট কাটরা এটা কে নির্মাণ করছে? বড় কাটরা এবং ছোট কাটরা দুটা মানে ইয়ে থাকে, দুর্গ, হ্যাঁ। তারা এগুলো আগে বসবাস করতো, বুঝছো? এগুলো তারা থাকতো, এখন এগুলা জাদুঘর হয়ে গেছে সবগুলো, হ্যাঁ। আমাদের এগুলো এখন দর্শনীয় স্থান হয়ে গেছে। এগুলোতে আমরা এখন ঘুরতে যাই, বেড়াতে যাই, টিকিট কেটে বেড়াতে যাই, বুঝছো? টিকিট কেটে বেড়াতে যাই। যদি তোমরা কেউ লালবাগ কেল্লাতে ঘুরতে যাও, তখন দেখবা যে তোমার জন্য টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, হ্যাঁ। কিন্তু একটা ফরেনার জন্য টিকিটের মূল্য দেখো তো কত, অনেক টাকা। তার মানে এই যে যারা জমিদার ছিল, তারা দর্শনীয় স্থানগুলো তুমি এরকম কম দামে মানে ফ্রিতেই প্রায় ঘুরতে পারতেছো, কিন্তু যারা ফরেনার তাদের জন্য কিন্তু অনেক টাকা, হ্যাঁ। ওকে, আচ্ছা। ওকে, এইবার আসো আমরা তাহলে এই দুইটা ইনফো মনে রাখবা, গুরুত্বপূর্ণ। ছবি দূরে দেখতে পাচ্ছ, অবস্থান কোথায়? দুইটার অবস্থান চকবাজার, ঢাকাতে। কি বলছি? পুরান ঢাকাতে এই ম্যাক্সিমাম জিনিসগুলো অবস্থিত। নির্মাতা জাস্ট মনে রাখবে, এটা হচ্ছে সুবাদার শাহ সুজা, আর এই মুঘল সুবাদার শায়েস্তা খাঁ। ছোট কাটরা কে করছে? শায়েস্তা খাঁ। আর শাহ সুজা হচ্ছে বড় কাটরা, মনে রাখো। জাস্ট দুইটা নাম মনে রাখলে হয়ে যাবে। এবার আসো আমাদের লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা থেকে ঘুরতে গেছো জানাও। এই যে লালবাগ কেল্লা সুন্দর, হ্যাঁ। এই লালবাগ কেল্লা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? তো এই লালবাগ কেল্লা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। লালবাগ কেল্লা নিয়ে, লালবাগ কেল্লাতে নাকি পরিবিবির কবর আছে, তোমরা জানোই তো, হ্যাঁ। এই যে শায়েস্তা খানের কন্যা পরিবিবি বা ইরান দুখ বলা হয়, হ্যাঁ। তার কিন্তু কবর আছে এখানে, তোমরা ঘুরতে গেলে দেখতে পাবা, হ্যাঁ। লালবাগ কেল্লা সুন্দর জায়গা আছে, ভেতরে অনেক সবুজ, হ্যাঁ, ফুল ফলের গাছ আছে, ফুলের গাছ আছে অনেকগুলো। তার সামনে সুন্দর একটা মসজিদ আছে, হ্যাঁ, মসজিদ আজান হয়। এবং এটা কিন্তু ঢাকার লালবাগ থানাতে অবস্থিত, হ্যাঁ, লালবাগ থানাতে। এখানে এখানে নাকি ভূত টুতের ইয়ে আছে, ঘোরাঘুরি আছে, বুঝছো?
পুরাতন জায়গা তো ভুটটুত না আর কি, তো এমনি আর কি বললাম, এটা তোমাদের মজার জন্য। আচ্ছা এখন দেখো লালবাগের কেল্লা, লালবাগ ফোর্ট, এটা কোথায়? ঢাকার লালবাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মানে ওই যে বুড়িগঙ্গা নদীর তীর দিয়ে এগুলো সবগুলো, পুরান ঢাকা কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তাই না? আচ্ছা ওকে। এখন দেখো এই ঢাকার লালবাগ এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটা দুর্গ। এই কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। কেন আওরঙ্গাবাদ দেখো? কারণ এই আওরঙ্গাবাদ সাহেব তিনি এটা নির্মাণ করছে, হ্যাঁ, নির্মাণ কাজ শুরু করছে, আওরঙ্গাবাদ দুর্গ বলা হয়। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ, তার 3 নাম্বার পুত্র কে আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ যে দুর্গ আছে, লালবাগ কেল্লা, এর নির্মাণ কাজ কে শুরু করছে? নির্মাণ কাজ শুরু করছে হচ্ছে আজম শাহ। সুবেদার শায়েস্তা খান এরপরে যখন শায়েস্তা খান ক্ষমতায় আসছে, শায়েস্তা খান আমল যখন আসছে, তখন এর নির্মাণ কাজ তিনি চালায় গেছে। আজমরা শেষ করতে পারে নাই, শায়েস্তা খান কাজ চালায় গেছে। যখন শায়েস্তা খানের কন্যা, হ্যাঁ, এই নির্মাণ কাজ চলাকালে শায়েস্তা খানের কন্যা হঠাৎ করে মারা গেছিল, হ্যাঁ, কম বয়সের বয়সেই সে মারা যায়। ঠিক আছে, তো এটা একটা ওখানে ওই যে বললাম না, একটা মিথোলজি আছে, লোকজন বলে যে এটা এর কারণেই নাকি তার মেয়ে মারা গেছে, বুঝছো? তো শায়েস্তা খার যে কন্যা হচ্ছে পরি বিবি, তার প্রকৃত নাম হচ্ছে ইরান্দো, এটা মনে রাখে, এটা পরীক্ষা আসে, হ্যাঁ, যে শায়েস্তা খানের কন্যা নাম কি? পরি বিবি, এবং তার প্রকৃত নাম কি? ইরান্দুক, এবং তার কবর বা মাজার হচ্ছে এই লালবাগ কেল্লাতে আছে। তার মৃত্যুর পরে নির্মাণ কাজ বন্ধ করে দিছে, তিনি আর কাজ করে নাই তখন, বুঝছো, ভয়ের কাজ টাজ করে নাই। তো পরিবিবির কবর তিনি এখানেই দিছে। এবং কি বলছিলাম, এর সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম কি? শাহী মসজিদ। কি মসজিদ? শাহী মসজিদ। এখন লালবাগ কেল্লা হচ্ছে লালবাগে, হ্যাঁ। এখন দেখো লাল কেল্লা নামে একটা জায়গা আছে, হ্যাঁ, এটা কিন্তু আবার বাংলাদেশে না, বুঝছো, ঐতিহাসিক স্থান। একটা হচ্ছে লালবাগের কেল্লা, কোথায় আমরা পড়লাম, এটা হচ্ছে লাল কেল্লা। লালবাগের কেল্লা হচ্ছে লালবাগ ঢাকাতে, আর লাল কেল্লা কোথায়? দিল্লি ভারতে। কি আবিষ্কার করছে? সম্রাট শাহজাহান এটা নির্মাণ করছে। নির্মাণ করছে কে? সম্রাট শাহজাহান। আর লালবাগের কেল্লা তো পড়লামই, আজম শাহ শুরু করছে, শায়েস্তা খান এটা কাজ শেষ করছে। ক্লিয়ার? ওকে, এটা স্টার দিয়ে রাখো, সুন্দর চার্ট। চার্ট থেকে ইনফো দুইটা মনে রাখতে হবে। লালবাগ থেকে ইজি ইজি তথ্যগুলো এগুলো তোমরা ইজিলি জানতে পারবা। রাজা সীতারাম রায়ের প্রাসাদ, এটা একটু মনে রাখো, এটা কোথায়? মধুমতি নদীর তীরে অবস্থিত, মাগুরা জেলা মধুমতি, একটু জাস্ট জেনে রাখবা। এরপর আসো আমাদেরকে আর কি লাগবে এখন, একটা জিনিস পড়াবো, বড়কুঠি। এই বড়কুঠি জায়গা শুধু এটাই জানবা, বড়কুঠি কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়। রাজশাহী অঞ্চলের প্রাচীন একটা সর্বপ্রাচীন ইমারত। এই ইমারতে কারা বসবাস করতো? কি বলছি, এই প্রাচীন জায়গাগুলা বিভিন্ন জমিদাররা, বিভিন্ন রাজারা, এগুলো তাদের বাসস্থান ছিল, তাই না? এগুলা তারাতে বসবাস করছে, পরে এগুলা কি হয়েছে? জমিদার বাড়ি হয়ে গেছে। এটা কি করছে? উলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল এটা। এই দুইটা তথ্যই জানবা, ঠিক আছে? এটা রাজশাহী অঞ্চলে, এবং এটা হচ্ছে ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। এবার আহসান মঞ্জিল নিয়ে আমরা পড়বো, গুরুত্বপূর্ণ। আহসান মঞ্জিল থেকে কি কি ইনফো আমাদের জানা লাগবে, দেখো। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর, কি বলছে, সবগুলো পুরান ঢাকার যে আশেপাশে সবগুলো কোন নদীর? বুড়িগঙ্গা নদীর অবস্থিত। ঢাকার কুমারটুলি এলাকায়, ইসলামপুর এলাকায়, ঠিক আছে, কুমারটুলি ইসলামপুর এলাকায় অবস্থিত। এটা ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ছিল। তো যারা ঘুরতে যাবে দেখবে যে ওখানে নবাবদের বাসস্থান, নবাবদের খাট পালঙ্ক, ঠিক আছে, ওখানে এই যে তারা হচ্ছে রাতে যে তাদের ইয়ে থাকতো, মানে রাজপ্রাসাদ যেমন থাকে, রাজা মন্ত্রীরা বসতো, বুড়িগঙ্গা নদীতে ছিল, বুড়িগঙ্গা নদীর পাশে একদম এটা। কারণ আগে এটা পুরান ঢাকা, তো ঢাকা মেইনলি গড়ে উঠছে কি এই নদীর তীরবর্তী শহর বলি আমরা। তো নৌপথে আগে যে আহ চলাচলটা সবচেয়ে সহজ ছিল, এবং যে মালামাল গুলো আসতো সবগুলো নৌপথে আসতো ইজিলি। তো এই জন্য জমিদাররা এই চলাচলের সুবিধার জন্য এই বুড়ি নদীর তীরে তাদের প্রাসাদ গড়ে তুলছে, এই যে সুন্দর প্রাসাদটা, ঠিক আছে। তারা সেখানেই থাকতো, সেখান থেকে তাদের জমিদারি কার্যকলাপ গুলো পরিচালনা করতো, বুঝছো? তো যারা ঘুরতে যাবে, ভিতরে অনেক জিনিস আছে, তোমরা এগুলা দেখে আসতে পারো এবং ইতিহাস জেনে আসতে পারবা। যারা ঢাকাতে আছো, হ্যাঁ, ইজিলি ঘুরে আসতে পারবা। এবার দেখো এখান থেকে আমাদের কি লাগবে। এর নির্মাতাকে? নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি নির্মাতা, এবং আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ তার ছেলে ছিল, হ্যাঁ, আহসানুল্লাহ নাম অনুসারে নামকরণ আহসান মঞ্জিল, ঠিক আছে। নবাব পরিবার এখানে থাকতো, এবং এই তাদের শেষ নবাব, মানে এখান থেকে যে নবাবটা চলে গেছে এই বাড়ি থেকে, তার নাম ছিল হাবিবুল্লাহ। তিনজন নবাব জানলাম আমরা, নবাব আব্দুল গনি, তারপরে তার ছেলে আহসান, আহসানুল্লাহ নাম হচ্ছে আহসান মঞ্জিল, এবং শেষ নবাব ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি শেষ নবাব, এখান থেকে চলে। তারপর বাংলাদেশ সরকার এটাকে জাদুঘরে রূপান্তরিত করছে, ঠিক আছে। কত সালে? এই যে 1985 সালে এই প্রাসাদটি তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সরকার, এবং 1992 সালে জাদুঘরে রূপান্তর। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে দায়িত্ব নিয়েছে কত সালে, এবং কত সালে এটাকে জাদুঘরে রূপান্তরিত করছে। জাদুঘরে এখন তুমি টিকিট দিয়ে দেখতে যাবা, তাই না? টিকিট দিয়ে এখন ঘুরতে যাবা, দেখতে যাবা। ওকে, তাহলে আমাদের আহসান মঞ্জিল পড়া শেষ। এবার আসো, সুন্দর এই যে একটা বাড়ি, ঠিক আছে, আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ, কত সুন্দর। রাজশাহীর সকল বিল্ডিং গুলা বা
এই যে রাজশাহী কলেজে যারা পড়ে তাদেরটা কিন্তু এরকম, রাজশাহী কলেজের ডিজাইন গুলো এরকম করা। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তরার গণভবন, নাটোর জেলা অবস্থিত উত্তরা গণভবন, বাংলাদেশের সচিবালয়, বর্তমানে একটা উত্তরাঞ্চলের সচিবালয় বলা হয় এটাকে। এখান থেকে তার উপর একটা জিনিস পড়ে রাখো, রানী ভবানীর রাজবাড়ি। রানী ভবানীর রাজবাড়ি কোথায়? নাটোর জেলায়। নাটোরে, এটি মনে রাখো তাহলে, নাটোরে রানী ভবানীর রাজবাড়ি। এখন আমরা উত্তরা গণভবন, এটাও কোথায়? নাটোরে। নাটোরের দুইটা জিনিস পেলাম, রানী ভবানীর রাজবাড়ি এবং উত্তরা গণভবন। উত্তরা গণভবন এককালের এটি কি হয়েছে, দীঘা পাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। বর্তমানে এটি কি, এটা লাগবে, বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়, এটা গুরুত্বপূর্ণ। তাহলে বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চল সচিবালয়, এটা আমাদের পরীক্ষায় থাকবে এবং এটা আমি ভাইবা কোশ্চেনে ধরবো তোমাদেরকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। এখন দেখো আমাদের পড়া শেষ পর্যায়ে চলে আসছে, ইনশাল্লাহ আমরা কোশ্চেন সেশনে চলে যাব। আর একটা জিনিস কোশ্চেন চলে যাবো, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে আবার একটা মেনশন দিতে পারো, আমরা কোশ্চেন সেশনে তোমরা ঝটপট যেগুলো বলছি এগুলো এখন অ্যান্সার করবা শুধু। আচ্ছা দেখো, এটা কে করছে? 1734 সালে, মনে রাখবো 17 তাহলে 1734 সালে রাজা দয়ারাম রায় এটা নির্মাণ করেন এবং 1972 সালে এই রাজবাড়ির নামকরণ করা হয় উত্তরা গণভবন, ঠিক আছে? নাটোরের এই যে বললাম রানী ভবানী, হ্যাঁ, রানী ভবানী রাজবাড়ি, পরে এটাতেও রানী ভবানীর ইয়ে ছিল, দেয়ান ছিল দয়ারাম রায়, হ্যাঁ। ওকে, এবার আসো তাহলে, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আর দুইটা জিনিস জানবা, যে বালিয়াটি জমিদার বাড়ি এটা কোথায়? মানিকগঞ্জ, একটু জেনে রাখো। শশীলজ, এই যে আমার ময়মনসিং এ, তাই না? ময়মনসিং, যারা ময়মনসিং মেডিকেলে চান্স পাবা, এমএমসি যারা চান্স পাবা, তারা কি করবা? এই শশী লজে ঘুরতে যাবা। শুরুতে এসে কি যায়, বাচ্চা কাচ্চারা শশী লজে ঘুরতে যায়, তাই না? তাহলে শশী লজে এটা একটা জমিদার বাড়ি ছিল, ঠিক আছে? তা আমরা প্রতিদিন এর আশেপাশে যাওয়া আসা করি, হ্যাঁ, আশেপাশে আমরা যাওয়া আসা করি। পাশে ময়মনসিং এর যে টাউন হল আছে, টাউনটা এই টাউন হলের পাশেই, ঠিক আছে? টাউন হলের পাশে অবস্থিত শশী লজ, সেটা একটা রাজবাড়ি ছিল, ময়মনসিং জেলাতে। জাস্ট মনে রাখাটা প্রতি ময়মনসিং জেলা অবস্থিত, আর কিছু এখান থেকে জানা লাগবে না কোনটা কোন জেলা অবস্থিত। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমাদের আজকের আর একটা টপিক এখান থেকে শেষ করে আমরা কোশ্চেন সলভ করব। তাজহাট জমিদার বাড়ি, এটা একটু মনে রাখো, তাজহাট জমিদার বাড়ি 30টা দিয়ে রাখো, এগুলো লাগবে আমাদের, বুঝছো? তাজহাট জমিদার বাড়ি কোথায় অবস্থিত? তাজহাট জমিদার বাড়ি হচ্ছে, তাজহাট জমিদার রংপুরে। এই যে সুন্দর, দেখো কত একটা সুন্দর, হ্যাঁ, সাদা একটা বাড়ি, অনেক বড় বাড়ি, জমিদারদের বাড়িগুলো সুন্দর সুন্দর, তাই না? মাঝে মাঝে আমাদের মন চায় সবকিছু ছেড়ে ছুড়ে শহর থেকে চলে যায়, এলাকাতে সুন্দর মতো এরকম একটা জমিদার বাড়ি করি, সামনে একটা পুকুর থাকবে, তাই না? সামনে সুন্দর একটা পুকুর থাকবে, একটা বাগান থাকবে, হ্যাঁ, কিছু গরু পালবা, গবাদি পশু পালবা, গরু খামার দেওয়ার ইচ্ছা কার আছে? গরু খামার দিবা, নিজে উৎপাদন করবা, নিজে চলবা, খাবে, এরকম স্বপ্ন আছে না আমাদের ম্যাক্সিমাম মানুষের? হ্যাঁ, এরকম রাজা বাচ্চাদের মতো জীবন, ঠিক আছে? আচ্ছা, মন চায় না এরকম কারো কারো? ওকে, দেখো তাহলে এই যে তাজহাট রাজবাড়িটা, এরকম সুন্দর একটা রাজবাড়ি কে করছে? মহারাজা কুমার গোপাল লাল রায় এই প্রাসাদটি নির্মাণ করছে। এটা একটু মনে রাখবো, কোথায় অবস্থিত এটা জানলেই হয়ে যাবে। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের লাগবে, কমনওয়েলথ সমাধি। এই কমনওয়েলথ সমাধিটা কোথায় অবস্থিত ছিল? কমনওয়েলথ সমাধি, হ্যাঁ, কমনওয়েলথ সমাধি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাক্ষ্য বহন করে, এটা কিন্তু আসবে পরীক্ষায়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল আসতে পারে, তোমাদের জিকে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তাহলে বাংলাদেশের এখান থেকে আসতে পারো, এখান থেকে আসতে পারো। কমনওয়েলথ সমাধি, কমনওয়েলথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাক্ষ্য বহন করে বার্মায় সংগঠিত যুদ্ধে নিহত কমনওয়েলথ সৈনিকদের স্মৃতি রক্ষার্থে এটা রণসমাধি ক্ষেত্র বা ওয়ার সিমেট্রি, ইংলিশ কি? ওয়ার সিমেট্রি। বাংলাদেশের দুইটি কমনওয়েলথ সমাধি আছে, এটা মনে রাখবো। দুইটি কোথায় কোথায় আছে? একটা আছে চট্টগ্রামে, কমনওয়েলথের কদিয়া কুমিল্লা, একটা আছে কুমিল্লায়, কমনওয়েলথের কদিয়া কুমিল্লায়, আর একটা আছে চট্টগ্রামে। জাস্ট এতটুকু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাক্ষ্য বহন করা কোথায় কোথায় আছে? কুমিল্লায়, চট্টগ্রাম, দ্যাটস ইট। এবার দেখো, যারা ঢাকাতে থাকো, ঢাকাতে টিএসসি তে ঘুরতে যাবা, সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যাবা, এবং ঢাকা ভার্সিটি টিএসসি যারা যাবে সেখানে দেখবে এই যে এরকম কি আছে, একটা এরকম একটা মাজার আছে, তাই না? এখানে তিন নেতার মাজার এটা বলা হয়, ঠিক আছে? এখানে তিনজন নেতার কবর দেওয়া হয়েছে, এটাকে বলা হয় তিন নেতার মাজার। ঢাকা ভার্সিটি এই যে কার্জন হলের সামনে যে দুয়েল চত্বর আছে, এই দুয়েল চত্বর থেকে সামনে এদিকে গেলেই এখানে তোমরা তিন নেতার মাজার পাবা। এরপরে এখান থেকে গেলেই পাবা হচ্ছে যে এই যে সোহরাওয়ার্দী উদ্যান দিক দিয়ে, এরপরে এখানে টিএসসি, তাই না? মেট্রো যেটা আছে ঢাকাতে, যারা থাকো তারা এগুলা জানবা, যারা ঘুরতে গেছো। তাহলে তিন নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানা, তাহলে কোন, এটা কি শাহবাগ থানায় অবস্থিত। স্বাধীনতা পূর্ব বাংলার তিন বিখ্যাত নেতা, কোন কোন নেতার কবর আছে? তাহলে সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শেরে বাংলা একে ফজলুল হকের কবরের উপর নির্মিত করা হয়। ক্লিয়ার? ওকে, এতটুকু জানলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের আজকের পড়া এখানেই শেষ। আমরা এখন কোশ্চেন সলভ করব, ঠিক আছে? শেষ মানে সবাই এবার চলে যাবে না, আমরা এখন কোশ্চেন সলভ করবো। তোমরা যা পড়াইলাম এখান থেকে আমরা এখন কোশ্চেন সেশন চলে যাব।
তোমরা নিজেরা দেখো এখন ঝটপট যারা ক্লাস শুনছো আমার কথাগুলা, এখন জাস্ট খালি অ্যান্সার করবা, সবগুলা প্রশ্নের ঝটপট অ্যান্সার দিবা, ঠিক আছে? এখন কোশ্চেন সেশন শুরু হয়ে যাবে। এখন সবাই চলে আসো আমাদের, আবার একটু আমাদের গ্রুপে শুভ আসো, সবাইকে একটু আমন্ত্রণ জানাও, সবাই এসে কোশ্চেন সেশনে অংশগ্রহণ করুক, আমাদের অ্যান্সার গুলো সবাই করা শুরু করে দেখ। তো তোমরা যারা আছো এখন, যারা লাইভে আছো, তোমরা তোমাদের আমাদের যে প্রাইভেট গ্রুপে, তো তোমরা আসো, তোমরা ওখানে সেখানে এই লিঙ্কটা দিয়ে দাও। আমরা এখন কোশ্চেন সেশন শুরু করবো ইনশাল্লাহ। ওকে, 1 2 3 অ্যান্সার করা শুরু করো। এটা সলেনি দালান না, বুঝছো, এটা হচ্ছে হুসেনি দালান। হ্যাঁ, হুসেনি, হ্যাঁ, এটা কি হবে? হুসেনি দালান। হুসেনি দালান একটা উপায় এলাম যে হুসেনি, হুসেনি দালান এটা কে নির্মাণ করেন? হুসেনি দালাল কে নির্মাণ করেন, ঠিক আছে? এটা একটু মনে রাখো। এটা অ্যান্সার করো। এরপরে হচ্ছে সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত, এবং ইদ্রাকপুর কেল্লা একসাথে বলে দিয়েছিলাম, দুইজনে একটা নির্মাণ করছে, এবং কোনটা কোথায় অবস্থিত বলে দিয়েছিলাম। এখন আমরা অ্যান্সার সেশনে চলে আসছি। প্রশ্নগুলো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার? দেখতে পারলে তোমরা অ্যান্সার করা শুরু করে দাও, যে হুসেনি দালাল এটা কে নির্মাণ করেন, এবং সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত, ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ওকে, হ্যাঁ, অ্যান্সার ইফতিশক অ্যান্সার করে ফেলছো। এইটা হচ্ছে আমাদের শায়েস্তা খান। তাহলে একের হবে শায়েস্তা খান, একের অ্যান্সার কি? শায়েস্তা খান। আচ্ছা, আহ, সবাই এখন জয়েন করে অ্যান্সার করো, সবাই ঝটপট অ্যান্সার করো, সবাই ঝটপট অ্যান্সার সেশনে চলে আসছি আমরা। এখন সবাই অ্যান্সার করা শুরু করো, 1 2 3 এর অ্যান্সার তোমরা জানাও। সবাই এখন অ্যান্সার করা শুরু করে দাও। আচ্ছা, একের হচ্ছে অ্যান্সার করছো মনি, তানিয়া অ্যান্সার করে ফেলছো, দুইয়ের সি, ইফতি অ্যান্সার করে ফেলছো, পায়েল অ্যান্সার করে ফেলছো, গুড, ভেরি গুড। ওকে, তাহলে দুইয়ের অ্যান্সার কি হবে? সোনাকান্দার দুর্গ কোথায়? নারায়ণগঞ্জে, ঠিক আছে। ওকে, পড়ছিলাম সোনাকান্দার, কি বলছিলাম? সোনাকান্দা, সোনাকান্দা সীতালক্ষা, তো সীতালক্ষা কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে অবস্থিত, ঠিক আছে অ্যান্সার। ইদ্রাকপুর কেল্লা বলছিলাম, ইদ্রাকপুর কি ইসামতি নদীর তীরে, কোন নদীর তীরে অবস্থিত? ইসামতি নদীর তীরে অবস্থিত, ইসামতি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। ওকে, তাহলে কোথায়? মুন্সিগঞ্জ দ্বারা। ইদ্রাকপুর কোথায় ছিল? মুন্সিগঞ্জে ছিল। ক্লিয়ার, অ্যান্সার শেষ। এখন দেখো 4 5 6, 4 5 6 অ্যান্সার করো, 4 5 6। ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের কোন শহরে অবস্থিত? ঢাকার বড় কাটরা কে নির্মাণ করেন? ঢাকার বিখ্যাত ছোট কাটরা, ওই যে একটা চার্ট দেখালাম না, 4 থেকে 3টা প্রশ্ন, ঠিক আছে। তাহলে কি বলছি? ম্যাক্সিমাম সবগুলা পুরান ঢাকার। পুরান ঢাকার কোথায়? পুরান ঢাকার কোথায়? অ্যান্সার করো। ঢাকার বড় কাটরা কে নির্মাণ করেছেন, এবং ছোট কাটরা কে নির্মাণ করছেন? অ্যান্সার দাও। 1 2 3, 3-এর অ্যান্সার করে ফেলছো। ওকে, মুন্সিগঞ্জ তৃতীয় অ্যান্সার করছে। এখন 4 5 6 এর অ্যান্সার জানো সবাই। 4-এর অ্যান্সার হচ্ছে এ, গুড, ভেরি গুড। 4 তৃতীয় অ্যান্সার করছো, ইফতি অ্যান্সার করছো, মনি অ্যান্সার করছো, রাইট। তাহলে 4-এর অ্যান্সার হবে চকবাজার। ঢাকার বড় কাটরা ছোট কাটরা কোথায়? চকবাজার। আমরা যে জিনিসগুলো, এটা বিসিএস পরীক্ষা আসছে, দেখো 13তম বিসিএস পরীক্ষা আসছে, তাহলে বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। বিসিএস পরীক্ষার প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু বেশি আসে, তো এগুলা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বিসিএস পরীক্ষাগুলো কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। ঢাকার বড় কাটরা কে নির্মাণ করছে? বড় কাটরা কে করছে? শাহ সুজা। হ্যাঁ, বড় কাটরা কে করছে? বড় কাটরা হচ্ছে শাহ সুজা করছে। আর ছোট কাটরা কে করছে? অ্যান্সার জানাও। শায়েস্তা খান করছে। ছোট কাটরা কে করছে? শায়েস্তা খান করছে, রাইট। সবাই অ্যান্সার করছে এটা। আমরা অ্যান্সার সেশনে চলে আসছি কিন্তু এখন, এখন আমরা প্র্যাকটিস করবো শুধু, ঠিক আছে। জিকে মানেই এটা, জিকে তুমি প্রশ্ন দেখবা, তারপরে সলভ করবা, পরীক্ষা দিবা, জিকে প্রিপারেশন বেস্ট হয়ে যাবে। এবার দেখো 7 8 9 অ্যান্সার জানো, তিনটা একসাথে অ্যান্সার করবা। 7 8 9, 7 অ্যান্সার করে, এরপর 8 অ্যান্সার করো, অ্যান্সার করো। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? প্রধান মুঘল স্থাপত্য বর্ধমান হাউস, আহসান মঞ্জিল, বড়, এটা একটা তোমরা কনফিউজ হতে পারো যে মুঘলদের সময়, তাহলে শায়েস্তা খান যারা মনে রাখবা, শায়েস্তা খান কোন ইয়ের ছিল, কোন যুগের ছিল, তারা অ্যান্সার করতে পারবা। এই যে লালবাগ কেল্লা রিলেটেড পড়ায় আসছিলাম, তারা অ্যান্সার করতে পারবা। লালবাগ দুর্গ, লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? সহজ প্রশ্ন। লালবাগের কেল্লা কোন থানায়? থানায় হবে না, এটা থানায়, ঠিক আছে, টাইপিং মিস্টেক, এটা তো থানায়। কোন থানায়, ঠিক আছে। তাহলে এই লালবাগ কেল্লা এটা কোন থানায়? হ্যাঁ, কোন থানায়? ঢাকার কোন থানায় অবস্থিত? রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, লালবাগ। তাহলে এই যে ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটা? লালবাগ কেল্লা। হ্যাঁ, লালবাগ কেল্লা হচ্ছে প্রধান
মুঘল স্থাপত্য। পরে লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। লালবাগের কেল্লা কোন থানায় আছে? লালবাগ থানায়, বলে আসছে ঢাকার লালবাগ থানায়। ঠিক আছে, ক্লিয়ার, রাইট, ওকে। তোমরা অ্যান্সার করে ফেলছো, 7 অ্যান্সার করছো, রাইট। এবার আমরা চলে যাই হচ্ছে 10-11, 10-11তে আমরা চলে যাব। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? লালবাগের নির্মাণ কাজ আরম্ভ করেন কে? এবং মোহাম্মদ আজম শাহ স্টার্টেড দ্য কনস্টিটিউশন, এই যে কনস্ট্রাকশন অফ দ্য লালবাগ ফোর্ট ইন কত সালে তিনি লালবাগের কাজ, এটা ওই ব্যাখ্যার ভিতরে আছে, এটা একটু মনে রাখবে, ব্যাখ্যার ভিতরে হচ্ছে 1678-এ, 1678। এবং লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করছিল কে? আরম্ভ করছিল মোহাম্মদ আজম, ওই যে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র, হ্যাঁ, আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ মোহাম্মদ আজম। এই যুবরাজ মোহাম্মদ আজম এটা শুরু করছে এবং শেষ করছে কে? শেষ করছে বা অব্যাহত রাখছিল শায়েস্তা খান, রাইট, শায়েস্তা খান অব্যাহত রাখছিল। ঠিক আছে, ওকে। ঝটপট আমরা অ্যান্সার সেশনটা শেষ করবো। এখন আমাদের লাস্ট পার্টে আমরা চলে আসছি, এগুলো আমাদের প্র্যাকটিস সেশন। ঠিক আছে, এগুলো আমাদের প্র্যাকটিস সেশন। আমরা চলে দেখো, এই যে বিসিএস পরীক্ষা 36তম বিসিএস আসছে, 16তম। দেখো, বিসিএস এর পরীক্ষায় যদি প্রশ্ন রিপিট হয় তাহলে তোমাদের মেডিকেলের কেন হবে না বলো? এই জিকে প্রশ্নগুলো কি বলছি আমি, এই জিকে গুলা তোমাদের বিগত বছরে যেগুলো আসছে, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলোই কিন্তু রিপিটেড হয়। ঠিক আছে, নতুন করে স্যাররা কিন্তু প্রশ্ন বানায় না। এখন তোমরা 12, 13, 14 অ্যান্সার করবা। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? তারপর কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? লালবাগ কেল্লার আদি নাম কি? ঠিক আছে, এই 3টা অ্যান্সার করো। ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করছে? কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? এবং লালবাগ কেল্লার আদি নাম কি ছিল? ঠিক আছে, তাহলে 12, ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করছে কে? শায়েস্তা খান। ঠিক আছে, শায়েস্তা খান। ওকে, এটার অ্যান্সার হচ্ছে শায়েস্তা খান। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়? কোন মুঘল সম্রাট? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। যে আওরঙ্গজেব, হ্যাঁ, আওরঙ্গজেবের পুত্র ছিল যুবরাজ মোহাম্মদ আজম শাহ, তিনি শুরু করেন, শায়েস্তা খান শেষ করেন। লালবাগ কেল্লার আদি নাম কি ছিল? কে শুরু করছে? আওরঙ্গবাদ, তাহলে এর নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ। অ্যান্সার কি হবে? গ, আওরঙ্গবাদ দুর্গ। অ্যান্সার হবে আওরঙ্গবাদ দুর্গ। এরপর দেখো বিবি পরী, যে পরী বিবি না কাহিনী বলছি, একটা গল্প এটা তোমাদের বুঝাই দিলাম, এখন অ্যান্সার করে এগুলা। পরী বিবি, বিবি পরী কে ছিলেন? এরপরে লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে শায়েস্তা খানের কন্যার আসল নাম কি বলে দিছি। লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা, লাল কেল্লা দেখো, এটা হচ্ছে লাল কেল্লা, আর আমরা পড়তেছিলাম হচ্ছে লালবাগ কেল্লা। এটার অ্যান্সার সম্রাট শাহজাহান, লাল কেল্লাটা হবে। আর লালবাগের কেল্লা হচ্ছে কি হবে? শায়েস্তা খান। লালবাগ যেটা, সেটা হচ্ছে শায়েস্তা খান, হ্যাঁ, লালবাগ। এটা যদি তোমরা ভুলে না যাও, এই জন্য এটা এখানে এই যে মার্কিং করে রাখলাম। ঠিক আছে, ওকে। এবার আসো তাহলে 15, 16, 17, তাহলে 15টা অ্যান্সার করো। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। জাস্ট ঝটপট অ্যান্সার করে যাও। আর 16 নাম্বার কি হবে? 16 নাম্বার হচ্ছে লালবাগের ইরান দোখত। এই যে পরিবিবির প্রকৃত নাম কি ছিল? পরিবিবির প্রকৃত নাম ছিল ইরান দোখত। লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা সম্রাট শাহজাহান, এটা দিল্লিতে অবস্থিত, ইন্ডিয়ার। আর লালবাগের কেল্লা হচ্ছে শায়েস্তা খান নির্মাণ করছে। এরপর আসো 18, 19, 20, এই 3টা অ্যান্সার করবা। 18, 19 এবং 20, হ্যাঁ, এগুলা অ্যান্সার করো। 18, 19, 20। রাজা সীতারাম রায়ের প্রাসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত? সীতারাম, এটা একটা ছিল, হ্যাঁ, এটা অ্যান্সার দেওয়া হয়েছিল মনে রাখো, মাগুরা জেলায় মধুমতি নদীর তীরে অবস্থিত। পড়াইছে। এবার রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত, এটি প্রথমে কাদের ব্যবসা কেন্দ্র ছিল? গুরুত্বপূর্ণ। সর্বপ্রাচীন ইমারতের নাম ছিল কি? বড়কুঠি। কাদের ব্যবসা কেন্দ্র বলছে? ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। রাজশাহী বড়কুঠি কাদের কীর্তি? রাজশাহী, ওই যে একই প্রশ্ন, হ্যাঁ, ওলন্দাজদের কীর্তি, ওলন্দাজদের কীর্তি, হ্যাঁ, রাইট, ওকে। এবার তোমরা অ্যান্সার করো, সব তো আমি অ্যান্সার করে দিলে হবে না। 21, 22, 23 তোমরা দেখো এবং অ্যান্সার করো। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? এটা একটু সাল তো, এটা হইতে আসবে না, এই জাস্ট একটু জেনে রাখো। 21 নাম্বারটা, এটা তো অনেক সালের প্রশ্ন, তো এরকম তারিখ নর্মালি আসে না। 1872 সাল এটা। ঢাকার আহসান মঞ্জিল কে, এটা পারতে হবে তোমাদেরকে। আহসান মঞ্জিল কে নির্মাণ করছেন? তোমরা অ্যান্সার করো। আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত? সহজ, এটা কোনো প্রশ্ন হলো বলো তো? ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
এবং আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত এবং আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? সহজ প্রশ্ন একদম, এগুলো নিজেরাই পারবা। 22, 23, 24, হ্যাঁ ওকে। তোমরা তিথি অনেক ভালো অ্যান্সার করতেছো, মনি আছো, অনেকেই আছো এখন, তোমরা সুন্দর অ্যান্সার করতেছো কুইজ সেশনের মতো। এই যে প্র্যাকটিস গুলা করতেছো আমাদের, তোমরা যারা আমাদের ক্লাসে আসো ইনশাল্লাহ, তোমরা আমি আশা করতেছি আমাদের যে ভাইবা সেশন হবে, আমাদের ভাইবা সেশনটা আগামীকাল হওয়ার কথা ছিল, সেটা আগামীকাল হবে না ইনশাল্লাহ। আমাদের ভাইবা সেশনটা আমরা শনিবারে নেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে আমরা আমাদের গ্রুপে জানাই দিব। ঠিক আছে। তো যারা আমাদের ক্লাসে ছিল, ক্লাসগুলো শুনতেছো এবং অ্যান্সার করতেছো, আশা করি তোমরা স্পেশাল ভাইভা সেশন এবং যে পরীক্ষা হবে দুইটাই ভালো মতো দিতে পারবা। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন এটা জানাও। নবাব আব্দুল গনি, তাই না? কে নির্মাণ করেছে? নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি এবং তার ছেলে আহসানুল্লাহ নাম অনুসারে নামকরণ করছে আহসান। অনেকে কি করে, যে ছেলের অনুযায়ী নামকরণ করে না, যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেয়, বড় কিছু করে, নাম ছেলে মেয়ের নাম অনুসারে দেয়, তো তিনিও কি করছে, ছেলে মেয়ের নাম অনুসারে দিছে। আহসান মন্দির কোন জেলা? ঢাকা জেলায় অবস্থিত। আহসান মন্দির কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। শেষ। 24 নম্বরে চলে আসছি। আর কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা শেষ করে আমাদের আজকের সেশন শেষ। আর মাত্র আমাদের 5টা প্রশ্ন আছে ইনশাল্লাহ। এখন দেখো ঝটপট আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। হ্যাঁ, 5 মিনিটের ভিতরে, তাহলে আমাদের সেশনটা 1 ঘন্টা সেশন হয়ে যাচ্ছে প্রায়। তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার আমি ঝটপট তোমাদের করে দিই। 25, ঢাকার ঐতিহ্যবাহী যেটা আছে, ঢাকার ঐতিহ্যবাহী যে নবাব পরিবারের সরকারি বাসভবন কি ছিল? বলছিলাম ওই যে নবাবরা এখানে বসবাস করতো, কি? আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল নবাব পরিবার বসবাস করতো। ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন? এই যে বলছিলাম 3জন নবাব। নবাব আব্দুল গনি এটার কাজ শুরু করছে, তার ছেলের নাম হচ্ছে আহসান মঞ্জিল, তার নামটা মনে রাখবা, তার ছেলের নাম ছিল আহসান, এবং শেষ নবাব ছিল নবাব হাবিবুল্লাহ। তাহলে সর্বশেষ নবাব কি? খাজা হাবিবুল্লাহ। হ্যাঁ, খাজা হাবিবুল্লাহ সর্বশেষ নবাব। বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল তত্ত্বাবধানের দায়িত্ব নেয় কত সালে? বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলের দায়িত্ব নেয় কত সালে? এটা একটু জানতে হবে। হ্যাঁ, বাংলাদেশ এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, 1985 সালে। অ্যান্সার কি হবে? 1985। রানী ভবানীর রাজবাড়ি কোথায়? রানী ভবানীর রাজবাড়ি কোথায় বলো এটা? নাটোরে। তাহলে কি আছে? নাটোরের ওই যে বলছিলাম উত্তরাগণ ভবন, রানী ভবানী রাজবাড়ি, এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ নাটোরের জন্য, এই দুইটা নাটোরের জন্য গুরুত্বপূর্ণ। নাটোরের দীঘাপাতে জমিদার বাড়িটা এখন কি নামে পরিচিত? উত্তরাগণ ভবন বলছিলাম। হ্যাঁ, উত্তরাগণ ভবন নামে পরিচিত। গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন পরীক্ষা আসবে, আমরা যে পরীক্ষা নিব সেখানেও থাকবে, এটা স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবার দেখ, হাউ ওল্ড ইজ দ্য দীঘাপাতিয়া প্লেস নাও নোন এজ দ্য উত্তরাগণ ভবন? এটা কত বছর, হ্যাঁ কত বছরের হয়ে গেছে এটা, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, বুঝছো? এটা ডি, 300 বছরের, প্রায় অনেক বছর। ঠিক আছে, প্রায় 300 বছরের। উত্তরাগণ ভবন কোথায় অবস্থিত? পরীক্ষা আসবে। ঠিক আছে, এটা পরীক্ষায় ধরবো তোমাদেরকে। হ্যাঁ, নাটোর। নাটোরের উত্তরাগণ ভবনের সাথে কার নাম জড়িত? এই যে বললাম না, রানী ভবানী, কত পরে দিচ্ছি, রানী ভবানী। কে তাহলে? রানী ভবানী। তাজহাট রাজবাড়ি কোথায় অবস্থিত? তাজহাট রাজবাড়ি বলছিলাম, তাজহাট সুন্দর সাদা একটা রং, মানে বাড়ির ছবি দেখাইছি। ঠিক আছে, গল্প বললাম যে এই যে সরি, তাজহাট রাজবাড়ি নাটোরে না, তো এটা হচ্ছে রংপুরে। হ্যাঁ, এটা কি? রংপুর। হ্যাঁ, অ্যান্সার হবে রংপুর। তারপর বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? বালিয়াটি জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ, একটু মনে রাখবে, এটা মানিকগঞ্জ অবস্থিত। শশীলজ, এই যে ময়মনসিং এর কথা বললাম, যারা ময়মনসিং মেডিকেলে চান্স পাবা তারা কোথায় আসবা? ময়মনসিং ঘুরতে যাবা, এসেই ঘুরতে যাবা শশীলজ। হ্যাঁ, এসে কোথায়? শশীলজ ময়মনসিং জেলা অবস্থিত। বাংলাদেশের কোথায় কমনওয়েলথের সমাধি আছে? লাস্ট প্রশ্ন, তোমাদের সবার কাছ থেকে অ্যান্সার নিব। লাস্ট প্রশ্ন, সবাই অ্যান্সার করবা। এই যে সবার একটা লাভ দিয়ে দিলাম, এখন লাস্ট প্রশ্ন সবাই অ্যান্সার করে আজকের ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ। লাস্ট প্রশ্ন, এটা সবাই অ্যান্সার করবা, যারা যুক্ত আছে সবাই অ্যান্সার করবা। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা। একটা হিন্টস দিয়ে পড়াইছি, কুমিল্লা। মনে রাখবা যে কমনওয়েলথ, তাহলে কমনওয়েলথের একটা কই আছে? কুমিল্লাতে আছে। ঠিক আছে, তাহলে কমনওয়েলথ একটা কুমিল্লাতে আছে, কুমিল্লাতে আছে। আর একটা কই আছে একটু আগে বললাম, তাই না? তাহলে কুমিল্লার সাথে কি আছে অ্যান্সার? অ্যান্সার নিজেরাই পারবো, অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, এটা অ্যান্সার তাহলে কি? লাস্ট প্রশ্ন 36, সবার উত্তর দেখতে চাই। 36 পায়েল অ্যান্সার করে ফেলছো। তিথি, হ্যাঁ তিথি, পায়েল, তোমরা আমাদের সাথে লাস্ট পর্যন্ত ছিলা, এবং তোমরা আশা করি আজকের যে টপিকগুলা পড়াইছি এই টপিকগুলা সম্পর্কে তোমরা ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা প্রশ্ন পারবা, এবং এই প্রশ্ন আমাদের যে স্পেশাল ভাইবা হবে এবং এক্সাম হবে, তোমরা ইনশাল্লাহ এখানে সবগুলো প্রশ্ন পারবা আশা করি। এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, যারা আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তাদের জিকে প্রিপারেশনের এই যে
এই টপিকগুলোতে আশা করি আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাস সেশনটা, আজকে আমাদের যে ক্লাস ছিল জিকে ক্লাস 1, এই জিকে ক্লাস 1 এর সমাপ্তি হয়ে যাচ্ছে আমাদের আজকের এই সেশনটাতে। এখানে আমরা কি পড়াইলাম, যে বাংলাদেশের প্রত্নতত্ত্ব স্থানগুলো ছিল সেগুলো নিয়ে পড়াইলাম। এখন তোমাদেরকে আমরা জানায় দেবো, এর উপরে তোমাদের একটা স্পেশাল ভাইভা এক্সাম হবে। আমি যা যা পড়াইছি, যে কথাগুলো বললাম এখান থেকে, ঠিক আছে? স্পেশাল ভাইভা জুম সেশনও হবে। জাস্ট তোমরা বাসায় আমি পিডিএফটা দিয়ে দেবো, অথবা ক্লাসটা যারা দেখো নাই তারা এক নজরে দেখে নিবা স্পিডে দিয়ে, এবং হচ্ছে আমরা এর উপরে একটা এক্সাম হবে, ঠিক আছে? এর উপরে একটা এক্সাম হবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটা করছো, তোমাদের এই টপিকগুলাই থেকেই পরীক্ষা হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে, যে এমসিকিউ প্র্যাকটিস করেছে এগুলো থেকে, এর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ। তোমাদের পার্টিসিপেশন ভালো ছিল, যারা ক্লাসে ছিলা তোমরা অনেক কিছু শিখতে পারছো আশা করি। এবং আমাদের নেক্সট ক্লাসের শিডিউল আমরা জানাই দেবেন, রুটিন দেওয়া আছে। সবাই এখনো যারা আমাদের গ্রুপটিতে যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যাবে সকল নোটিস পাওয়ার জন্য, এবং আমাদের পরবর্তী টপিকে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করে দিব। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।